আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আসপেক্ট সিরিজের পক্ষ থেকে। পবিত্র রমজান মাসের রমজানের রোজা রাখার পরে ইফতারি পরে আমরা হাজির হয়েছি আপনাদের সঙ্গে আরেকটা নতুন ক্লাস নিয়ে। আপনারা জানেন যে আসপেক্ট সিরিজে আপনারা যারা এখনও পর্যন্ত রেগুলার ক্লাস করছেন, আপনারা সবাই জানেন যে আসপেক্ট সিরিজ পাঠ্য বইকে যে সহজ করার প্রয়াসকে মাথায় রেখে বা যে মোটোকে সামনে রেখে আসপেক্ট সিরিজ কিন্তু গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে প্রত্যেকটা শিক্ষার্থীর সহযোগিতা করার জন্য। সেটা হতে পারে নার্সিং, সেটা হতে পারে মেডিকেল, সেটা হতে পারে ইঞ্জিনিয়ারিং, সেটা হতে পারে বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আসপেক্ট সিরিজ সফলতার সাথে কাজ করে চলেছে। এই শিক্ষার্থীদেরকে সর্বোচ্চ পরিমাণে সহযোগিতা করে চলেছে। তো তারই ধারাবাহিকতায় আজকের একটা নতুন ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি। আমরা নার্সিংয়ের যে শিক্ষার্থীরা আছে তাদেরকে সহযোগিতার যে প্রয়াস, সেই প্রয়াস নিয়ে আমরা ক্লাস শুরু করেছিলাম, গাইডলাইন শুরু করেছিলাম এবং গাইডলাইন দেখতে 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 আমরা কিন্তু একেবারে নার্সিং পরীক্ষার লাস্ট যে 29 দিন 29 ডেজ, দ্যাটস মিনস আছে 29 দিনে আমরা কিন্তু অপেক্ষা করছি। আর কিন্তু সময় নাই, এই সময় কিন্তু আর হয়তো ফিরে আসবে না। আপনি হয়তো এখন একটু পরিশ্রম করলে, এখন একটু নিজেকে সামনের দিকে আগায় নিলে হয়তো যে জিনিসটা আপনি পেয়ে যাবেন, যে জিনিসটা আপনি অর্জন করবেন, হয়তো পরবর্তীকালে ভবিষ্যতের জন্য যেটা আপনার জন্য হেল্পফুল হবে সেটা হয়তো আপনি আর পাবেন না। সো যা হোক, গুটি গুটি পায়ে এগিয়ে আমরা আজকে ক্লাসে উপস্থিত হয়েছি নতুন আরেকটা ক্লাস নিয়ে। আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে জিকে ক্লাস করব। জিকের যে প্রশ্নগুলো আছে সেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে নলেজ শেয়ার করব, আপনারাও আমার সঙ্গে নলেজ শেয়ার করবেন। এইভাবেই কিন্তু আজকে পড়াশোনাটা ভাই এগিয়ে যাবে। সো ফার্স্ট অফ অল আপনারা সবাই যুক্ত হয়েছেন, কে কোথা থেকে যুক্ত হয়েছেন সবাই আশা করি যে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। সো ভালো থাকার পরে আমাকে সবাই একটু কাইন্ডলি কমেন্ট করে ভাই জানাবেন যে আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে সেটাও আমাদের কিন্তু আস্ক করতে পারেন। এবং আপনাদের বলে রাখি, আর্ম ফোর্স নার্সিং ইনস্টিটিউট, দ্যাটস মিনস AFMI, এটারও কিন্তু সার্কুলার অলরেডি পাবলিশড হয়েছে। সো এই যে বিশাল সার্কুলার পাবলিশড হয়ে গেছে, সো আপনার সামনে কিন্তু এখন বিশাল সিট। আমাদের যে বিএসসির ভাই বোনেরা আছে তারা তো এই যে আর্ম ফোর্স নার্সিং ইনস্টিটিউট বিএসসি এইখানে পরীক্ষা দিতে পারবে। আমাদের টোটাল বিএসসিতে কিন্তু সরকারিতে সিট আছে ভাইয়া 1505টা, একটা কিন্তু হিউজ পরিমাণে সিট, হিউজ পরিমাণে। আমাদের যে ডিপ্লোমা শিক্ষার্থী ভাইয়া এবং আপুরা আছে, আমাদের বলে রাখি ভাইয়া ডিপ্লোমাতে কিন্তু ভাইয়া সিট আছে 2855টি, দ্যাটস মিনস আসছে অনেক বেশি কিন্তু দেখেন ভাইয়া। আর মিডওয়াইফারি যে ভাইয়া আপু এবং আপুরা দিবে মিডওয়াইফারিতে সিট আছে 1825টি, হিউজ পরিমাণ সিট। এই সিটগুলোর ভিতরে ভাইয়া আপনার তো সব সিট দরকার নাই, আপনার দরকার কি ভাইয়া একটা সিট, এবং এই একটা সিটের জন্য আপনাকে ভাইয়া লড়তে হবে। সো লড়ার জন্য হলেও আপনারা অবশ্যই নার্সিং ভর্তি প্রস্তুতি অলরেডি শুরু করে দিয়েছেন, যারা অলরেডি অনেকে কিন্তু গুছিয়েও ফেলেছেন নার্সিং ভর্তি প্রস্তুতি। তো বলে রাখি যে আমাদের আসপেক্ট সিরিজ আপনাদের পাঠ্য বইকে সহজ করার প্রয়াসকে, অর্থাৎ আপনার প্রস্তুতিকে আরও বেশি শানিত করার জন্য, আপনার প্রস্তুতিকে আরও বেশি গোছালো, আরও বেশি প্রাণবন্ত করার জন্য আমাদের আসপেক্ট সিরিজের পক্ষ থেকে কিন্তু কিছু বই আছে, যে বইগুলো আপনার স্টুডেন্ট যে পড়াশোনার গতিটা আছে, আপনার পড়াশোনার গতিকে, সেই গতিটাকে কিন্তু বাড়িয়ে দিবে। ওকে, সো সবাই অবশ্যই যুক্ত হবেন এবং সবাই অবশ্যই নিজের টাইমলাইনে এটা শেয়ার করতে পারেন, আমরা অবশ্যই দেখবো। সো দ্যাটস ওয়াই আপনারা অবশ্যই আমাদের এই ক্লাসগুলো টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন। আমরা আপনাদের সহযোগিতার জন্য সবসময় প্রস্তুত আছি এবং থাকবো। সো আপনারা যারা আছেন তারা আমাদের ক্লাসগুলো কিন্তু টাইমলাইনে, নিজেদের টাইমলাইনে কিন্তু শেয়ার করে দিতে পারেন। সো দেখি আমাদের সঙ্গে কে কে যুক্ত হয়েছে, আমরা একটু দেখবো আসলে আমাদের সঙ্গে কে কে যুক্ত হয়েছে। আমি একটু খেয়াল করি, দেখি আমাদের সঙ্গে কোন কোন ভাইয়া এবং আপুরা যুক্ত হয়েছে, এবং যারা যুক্ত হয়েছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন। সো দেখতে পাচ্তেছি যে নিপা নামক একটা আপু, নিপা আপু, তিনি সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম আপু, আশা করি যে ভালো আছেন। ওকে, সো দেখেন আমাদের যে আসপেক্ট সিরিজের যে বইটা আছে, আমাদের যে বিএসসির শিক্ষার্থী যে ভাই এবং আপুরা আছে তাদের জন্য রয়েছে আমাদের এই বইটা। এখন আপনারা পাবেন গাইড বই, যারা একেবারে প্রথম থেকে প্রিপারেশন নিতে চান। এখানে 30 দিনের আপনি এই বইটাকে যদি 20 দিন ভাগ করে একবার পড়ে ফেলতে পারেন, ইনশাল্লাহ এই বই থেকে ইনশাল্লাহ সম্পূর্ণই কমন পাবেন। এবং আমি আপনাদেরকে বলেছিলাম যারা রেগুলার ক্লাস করেন আমাদের কাছে আমাদের এই বইটা পড়ে এবং আমার ক্লাস করে, স্পেশালি যেহেতু এখানে নার্সিংয়ের আমরা ক্লাস নিয়ে থাকি, আমি এবং আরও দু একজন হয়তো নিয়ে থাকে, তো আমাদের যে ক্লাস আছে নার্সিংয়ের ক্লাস করেই কিন্তু আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এবং জিএসটিতে ইনশাল্লাহ আমাদের এখান থেকে অনেক শিক্ষার্থী কিন্তু ভাইয়া চান্স পাবে। গত বছর প্রচুর পরিমাণে শিক্ষার্থী আমাদেরকে জানাইছে, আমাদের এটা কিন্তু ফুল একদম ফ্রি ভাই, একদম ফ্রি। এবং আমাদের গত বছর জানাইছিল আমাদের ফ্রি ক্লাস, আমাদের যে ফ্রি ক্লাস আপনাদের ভিতর থেকে গত বছর কিন্তু 100+ শিক্ষার্থী আমাকে মেসেজ করছে এবং বলতেছে যে ভাই আমি চান্স পাইছি আপনাদের আসপেক্ট সিরিজের যে বই এবং ফ্রি ক্লাসগুলো করে।
তো এগুলো সম্ভবপর হয়েছে আমাদের এখানে যারা কানেক্টেড থাকে তাদের পরিশ্রম, এবং আমাদের এখানে আমরা যে জ্ঞানটা আপনাদেরকে দিয়েছি একেবারে সর্বাধিক কমন উপযোগী, এই জিনিসটা কিন্তু আমরা এখানে আপনাদেরকে দিয়েছি, এবং প্রচুর পরিমাণে শিক্ষার্থী কিন্তু আমাদেরকে বারবার বলতে থাকে। এবং এই বইটার বিশেষত্ব হচ্ছে ভাইয়া, আপনি যে আর্মি নার্সিং আনফোর্স মেডিকেল ইনস্টিটিউট এবং বিএসএমএমইউ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির যে নার্সিং আছে বিএসসি, এইখানেও যদি আপনি পড়তে চান তো সেজন্য আপনার জন্য কার্যকরী বইটা হচ্ছে ভাইয়া এইটা। এই বইতে আপনার সর্বাধিক প্রশ্ন উপযোগী, কমন উপযোগী, ব্যাখ্যা সহ প্রত্যেকটা জিনিস কিন্তু ভাইয়া দেওয়া আছে। এবং আমাদের যারা আছে ডিপ্লোমার যে সকল ভাইয়া এবং আপুরা পরীক্ষা দিবেন এবং মিডওয়াইফারিতে যারা দিবেন তাদের জন্য বই রয়েছে আমাদের এই বইটা। এবং এই বইটার বিশেষত্ব হচ্ছে আপনি এত পরিমাণ এমসিকিউ প্র্যাকটিস করতে পারবেন যে নিজেকে মনে হবে যে আমি এখন আসলে একটা জায়গায় চলে গেছি ভাইয়া, এখন আমি নিজেকে একটা জায়গায় আসলে উপস্থাপন করতে পারতেছি। সো এই যে বিশাল জিনিসগুলো অর্থাৎ প্রশ্ন অ্যানালাইসিস প্রত্যেকটা জিনিস কিন্তু ভাইয়া এই বইতে আছে। এবং এই বইগুলোর প্রাইসও কিন্তু ভাইয়া খুবই রিজনেবল, প্রাইস হচ্ছে ভাইয়া মাত্র 420 টাকা। কত টাকা ভাইয়া? 420 টাকা। এই 420 টাকা দিয়ে ঘরে বসে আপনি কিন্তু এই বইগুলো ভাইয়া পেয়ে যাচ্ছেন, একেবারে সুন্দর করে এই বইগুলো পেয়ে যাচ্ছেন। এই বইটা পড়লে আপনার কিন্তু সব মিলাই প্রিপারেশন একেবারে সুপার ডুপার হয়ে যাবে। সো যারা নিতে চান তারা আমাদের যে পেজ আছে প্লাস নাম্বার আছে সেখানে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমার সঙ্গে, আমাকে যারা চেনেন আমার সঙ্গে ভাইয়া যোগাযোগ করতে পারেন। এবং আমার যারা আছে ডিপ্লোমার যে সকল শিক্ষার্থী, আমার যে ভাইয়ারা এবং আপুরা অলরেডি গাইড পড়ে ফেলছেন, শেষ সময় নিজেকে আসলে জাজ করা, সেলফ ইভ্যালুয়েশনের দরকার পড়বে বা সেলফ ইভ্যালুয়েশন করতে চান যে আসলে আমি কেমন পারি, কিভাবে পারি। এবং আমরা জানি মডেল টেস্ট করতাম, আমরা কি করতাম? মডেল টেস্ট করতাম এইচএসসিতে। তো ঠিক তেমনি আপনাদের জন্য ডিপ্লোমার যে সকল ভাইয়া এবং আপু আছে এবং বিএসসি যারা আছে, এটা হচ্ছে আমাদের ডিপ্লোমার মডেল টেস্ট বুকটা। এবং আমার বিএসসির ভাই আপুদের জন্য রয়েছে এই মডেল টেস্ট বইটা। এবং এই মডেল টেস্ট বইতে আপনাকে আমি এক্সট্রা কী দিয়েছি আমি সেটা একটু বলি। আমরা এক্সট্রা কী দিই সেটা বলি। আমরা এখানে কিন্তু আপনাকে সাজেশন দিয়ে দিয়েছি। আপনি যে বিভিন্ন জায়গায় যাই বলবেন ভাইয়া সাজেশন দেন, সাজেশন দেন, এটা আপনাকে আর বলতে হবে না। আমরা পুরো সাজেশনটাই আমরা কিন্তু আপনার বইতে ভাইয়া তুলে দিয়েছি। সো এই জিনিসটা পড়লে আপনার হবে কি, এখানে 30টা আছে মানে 3000 প্রশ্ন, এটাতে 40টা আছে মানে 4000 প্রশ্ন। আপনি যদি 4000 প্রশ্ন সলভ করেন ভাই, সলভ করেন, প্রশ্ন ভুল করতে করতে এমন জায়গা তৈরি হয়ে যাবে আর ভুল করার ভাইয়া জায়গা খুঁজে পাবেন না। সো এই যে সব জিনিসগুলো তৈরি হবে কিভাবে, আপনার পরিশ্রম আর আমাদের গাইডলাইন, এই দুইটার জন্য। এবং আমাদের গাইডলাইন তো আমরা এখানে আমাদের যে মেধা, আমাদের 21 জন টিচারের যে মেধা প্রজ্ঞা বা তাদের যে স্কিল, সেইগুলোর সমন্বয় কিন্তু ভাইয়া এই বইটা। আমাদের এই যে বিএসসির যে মডেল টেস্ট বইটা আছে এটার প্রাইস হচ্ছে ভাইয়া 170 টাকা। এবং আমার ডিপ্লোমা যে ভাইয়া এবং আপুরা আছে তাদের জন্য যে আমাদের মডেল টেস্ট ভাইয়া বইটা আছে সেটা হচ্ছে 150 টাকা। এই দুইটা হলে আপনি কিন্তু ঘরে বসে এই বইটা কিন্তু হাতে পেয়ে যাচ্ছেন। ঢাকার মধ্যে হলে হোম ডেলিভারি সম্ভব, ঢাকার বাইরে হলে কোরিয়ারে আপনি কিন্তু ভাইয়া এই বইটা পেয়ে যাচ্ছেন। সো যারা আপনারা প্রস্তুতি অলরেডি গুছাই ফেলছেন এবং সামনে আরও সুন্দর প্রস্তুতি নিতে চান তাদের জন্য খুব দ্রুত আপনারা এই বইগুলো কালেক্ট করে পড়াশোনা কিন্তু ভাইয়া শুরু করে দেন। এবং আসপেক্ট সিরিজের সঙ্গেই থাকবেন। নিয়মিত গাইডলাইন পাইতে হলে আমাদের পেজটা অবশ্যই ফলো করবেন, এবং আমাদের পেজটা ফলো করে রাখলে হয়তো আপনি ক্লাস শুরু হলে নোটিফিকেশন পাবেন। এবং রেগুলার আমাদের কিন্তু প্রচুর পরিমাণে ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। সো দেখতে পাচ্ছি। সো যারা আপনারা আছেন, যে কোনো প্রশ্ন যদি কারো থাকে সেক্ষেত্রে আমাকে আনসার করতে পারেন। এবং এই 30 দিনের কথা আমি যদি বলি, এই যে 29 দিন আছে, এই 29 দিন আপনাকে হিউজ পরিমাণে, যত বেশি পরিমাণে পড়া যায় তত বেশি পড়াশোনা করতে হবে, জম্মের খাটতে হবে, কিচ্ছু করার নাই ভাইয়া। চান্স পাইতে গেলে আপনাকে খাটতে হবে। একটা কথা বলে রাখি, পরিশ্রম ছাড়া কেউ কখনো দুনিয়াতে সফল হতে পারেনি। সো আপনি যদি সফলতা পেতে চান, আপনি যদি একটা নার্সিং কলেজ, একটা নার্সিং ইনস্টিটিউটে সিট নিশ্চিত করতে চান ভাইয়া, প্রচুর পরিমাণে পড়েন। ঈদ ঠিক জীবন থেকে ছড়াই ফেলেন। ঈদ ঠিক চলে গেছে, ঈদ জীবনে বহু আসবে। এই একটা ঈদ, দুইটা ঈদ না করলে কিচ্ছু যায় আসে না। ইনশাল্লাহ পরের ঈদটা আপনার জীবনে আরও বেশি স্বপ্নীল হয়ে উঠবে। সো দ্যাটস ওয়াই আপনার জীবনে মনে রাখেন, মানুষ যেমন কখনো স্বাধীন জীব না, মানুষ চাইলে অনেক কিছু করতে পারে না, ঠিক একইভাবে আমাদেরকেও প্রচুর পরিমাণে পরিশ্রম ব্যয় করতে হবে লাইভে শাইন করতে হলে। ওকে, সো যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে আস্ক করতে পারেন। তো বেসিক্যালি আজকে আমরা যে জিকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব, সর্বপ্রথম আমরা আছে অর্থনীতি নিয়ে আলোচনা করব ভাইয়া, অর্থনীতি পড়াশুনো করব। দ্বিতীয়ত আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে আমাদের যে সংবিধান। এই দুইটা টপিক আমরা আজকে সুন্দর করে আগে শেষ করব। 3 নাম্বার হচ্ছে আমরা সম্পদ নিয়ে আলোচনা করব। এবং 3টা টপিক থেকে প্রত্যেক বছর কিন্তু ভাইয়া 4টা প্রশ্ন, এই 3টা টপিক থেকে 4টা প্রশ্ন কম্পালসারি আসবে, কম্পালসারি আসবে। একেবারে লিখে নিতে পারেন ভাইয়া, কম্পালসারি। যারা যারা আপনারা যুক্ত আছেন একেবারে লিখে নিতে পারেন। আমি বলে দিলাম এই কয়েকটা টপিক থেকে ভাইয়া আপনার 4টা প্রশ্ন কম্পালসারি আসবেই। কম্পালসারি আপনার প্রশ্নগুলো ভাইয়া আসবেই। ওকে,
সো আমি যদি একেবারে প্রথম যে টপিকটা আছে আমার অর্থনীতি নিয়ে যে যদি পড়াশোনা করি ভাইয়া, সর্বপ্রথম কথা হচ্ছে অর্থনীতি তো আসলে আমাদের আর তেমন কিছু দরকার নাই। এখন আমি যদি বলি ভাইয়া অর্থনীতিটা আসলে ভাগ করা হয় কত ভাগে, অর্থনীতিকে ভাগ করা হয় কত ভাগে, কে কে জানেন ভাই একটু কমেন্ট করবেন ভাইয়া। বাংলাদেশের অর্থনীতি আমরা একটু পরে যাচ্ছি, বাট আগে আমরা একটু পড়ি ভাইয়া অর্থনীতিতে ভাগ করা হয় কত ভাগে, কে কে জানেন ভাই একটু কমেন্ট করবেন। ওকে, একটু কমেন্ট করবেন। অর্থনীতিকে ভাগ করা হয় কত ভাগে, অর্থনীতিকে ভাগ করা হয় কত ভাগে। তার হিসাবে আমরা একটু বলে রাখি ভাই অর্থনীতির জনক এটা বলা হয়েছে অ্যাডাম স্মিথকে। অর্থনীতির জনককে ভাই অ্যাডাম স্মিথ, মনে রাখবেন অর্থনীতির জনক হচ্ছে ভাই অ্যাডাম স্মিথ। এই অ্যাডাম স্মিথকে বলা হয় অর্থনীতির জনক। অর্থনীতি কত প্রকার এটা ভাই আপনাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, সো দ্যাটস ওয়াই এটা মনে রাখতে হবে। অর্থনীতি মূলত হচ্ছে ভাইয়া 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। কি কি আছে? সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে ভাই ইসলামিক, আমরা ইসলামিক দিয়ে শুরু করি, ইসলামিক অর্থনীতি। দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে ভাই সমাজতান্ত্রিক, ঠিক আছে, সমাজতান্ত্রিক আছে। আর 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ভাই ধনতান্ত্রিক, ঠিক আছে, ধনতান্ত্রিক। এইগুলো মনে রাখতে হবে ভাইয়া, ধনতান্ত্রিক। এবং 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ভাইয়া মিশ্র, সেটা হচ্ছে কি মিশ্র। তো বেসিক্যালি আছে বর্তমানে আমাদের মহাবিশ্বে কোথাও এখন আসলে ইসলামিক যে অর্থনীতি আছে, ইসলামিক অর্থনীতিতে বলা হয় যে অর্থনীতির যত যা কিছু আছে চাবিকাঠি সব কিছু আছে কোরআনের আলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে, কোরআনের আলোকে পরিচালনা করা হবে। বাট বর্তমানে আসলে পৃথিবীর কোনো দেশে আসলে কোরআনের আলোকে অর্থনীতি পরিচালনা করে এমন নাই, এমন নজির নাই। সো দ্যাটস ওয়াই ওটা আর আমাদের বলার কিছু নাই। আর সমাজতান্ত্রিকের কিছু উদাহরণ যদি আপনাকে বলি আমি, আপনি পড়তে পারেন আছে কিউবার নামটা পড়তে পারেন ভাইয়া। এখানে চীন পড়তে পারেন, রাশিয়া পড়তে পারেন। এই দেশগুলোতে এখনো পর্যন্ত সমাজতান্ত্রিক অর্থনীতিটা প্রচলিত আছে। রাশিয়া আর অনেকটা আছে উত্তর কোরিয়ার কথাও বলা হয়ে থাকে, উত্তর কোরিয়া, এই সকল দেশগুলোতে নাকি সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে। এখন ভাইয়া প্রশ্ন হচ্ছে ওইটা না, প্রশ্ন হচ্ছে কি ভাইয়া বাংলাদেশের অর্থনীতি কোন প্রকারের, বাংলাদেশের অর্থনীতি কোন ধরনের, বাংলাদেশের অর্থনীতি কোন ধরনের। তো একটু কে কে বলতে পারবেন, একটু কমেন্ট করে জানিয়ে দিবেন ভাইয়া বাংলাদেশের অর্থনীতি কোন ধরনের, কে কে জানেন ভাই একটু কমেন্ট করে দিবেন। ওকে, সো একজনের উত্তর অলরেডি পেয়ে গেছি। সো আপনারা যারা যুক্ত আছেন সবাই অবশ্যই কমেন্ট করবেন। আমি আগেই বলছি আপনাদের সঙ্গে আসছে আমি কি নলেজ শেয়ার করতে। সো নলেজ শেয়ার করা মানে কি, আপনি আমাকে জানাবেন না, আপনি আমাকে বলবেন না, খালি আমি জানাই যাব। ওকে, সো নাজবিন নাহার মুক্তা বলছে মিশ্র অর্থনীতি। বাংলাদেশের অর্থনীতি কোন ধরনের, কে কে জানেন ভাই কমেন্ট করে একটু জানিয়ে দিবেন। বাংলাদেশের অর্থনীতি মিশ্র ধরনের একজন বলছে। আচ্ছা দেখি আর কে কে আছো বা দু একটা কমেন্ট আশা করতেছি সবার থেকে। ওকে, সো দেখি আর কেউ কি বলতে পারে কিনা কিছু। আমরা যে জিনিসগুলো পড়াবো প্রত্যেকটা জিনিসই আপনি পাবেন কোথায়, আমাদের যে বইগুলো আছে সেই বইগুলোতে আপনি ইনশাল্লাহ পাবেন। আমি নিজেই কিন্তু সেই বই দেখে দেখেই আপনাদের সামনে এখন আসছে কথা বলতেছি। ওকে, সো আমি আসলে এখনও পর্যন্ত উত্তর পাই নাই, আমি আশা করতেছি যে আরও দু একজন হয়তো উত্তর দিবে। সো আপনাদের যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে পারেন বন্ধু বান্ধবের সাথে, অথবা আপনি এই জিনিসটা কিন্তু আমাদের সঙ্গে কিন্তু আপনার টাইম লাইনেও কিন্তু শেয়ার করে ভাইয়া রেখে দিতে পারেন। সো একটু বলে দিই ভাইয়া, বাংলাদেশের অর্থনীতি হচ্ছে ভাইয়া মিশ্র প্রকৃতির। কোন প্রকৃতির? মিশ্র প্রকৃতির। একটু সুন্দর করে মনে রাখবেন, এটা কিন্তু পরীক্ষায় ভাইয়া আসছে মিশ্র প্রকৃতির। কারণ আমাদের দেশে কিন্তু সম্পূর্ণ ইসলামিক মানা হয় এমন না, আবার সমাজতান্ত্রিক মানা হয় এমনও না। মৌ আপুও পারছে, ধন্যবাদ। সাদিয়া আফরিন মৌ আপু পারছে মিশ্র প্রকৃতির, ধন্যবাদ আপু, ধন্যবাদ সঠিক উত্তর করার জন্য। সো তাইলে বাংলাদেশের অর্থনীতি নিয়ে সুন্দর করে এই কথাটা মনে রাখতে হবে। তাহলে কি বলছি, অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথকে। অর্থনীতি হচ্ছে 4 প্রকার, ইসলামিক, সমাজতান্ত্রিক, ধনতান্ত্রিক আর মিশ্র। বাংলাদেশের অর্থনীতি কোন প্রকৃতির? মিশ্র প্রকৃতির কথাটা খুব সুন্দর করে ভাইয়া মনে রাখতে হবে। এরপরে ভাই আমরা চলে যাচ্ছি পরবর্তী টপিকের ক্ষেত্রে। এখন আসি হচ্ছে বাংলাদেশের অর্থনীতির কথায়। বাংলাদেশের অর্থনীতি তো আমরা আগেই বলে ফেলছি যে মিশ্র প্রকৃতির। এখন আমার কথা হচ্ছে ভাই অর্থনীতির খাত কয়টি, বাংলাদেশের অর্থনীতির খাত কয়টি, অর্থনীতির খাত কে কে জানো কমেন্ট করবা। অর্থনীতির খাত কয়টি, অর্থনীতির খাত আছে কয়টি, কে কে জানো ভাই একটু কমেন্ট করতে জান পারো। অর্থনীতির খাত কয়টি, আমাদের বাংলাদেশের যে অর্থনীতি আছে এখানে খাতগুলোর মধ্যে যেমন ধরো যে কৃষি আছে, শিল্প আছে, এরকম যে বিষয়গুলো আছে এইগুলোর মধ্যে ভাই বাংলাদেশের অর্থনীতির খাত কয়টি, কে কে জানো ভাইয়া কমেন্ট করবা। দেখি কেউ পারে কিনা, আমাদের কোনো আপু এবং ভাইয়ারা পারে কিনা একটু কমেন্ট করে জানাই দাও ভাইয়া, অর্থনীতির খাত কয়টি। বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কয়টি, বা বাংলাদেশের অর্থনীতির খাত কয়টি, কে কে জানো ভাইয়া একটু বলবা, দ্রুত কমেন্ট করে জানাই দাও ভাইয়া। আমরা এখন উত্তর পাই নাই, সো একটু দেখি, আমি আশা করতেছি যে দু একজন হয়তো আমাকে উত্তর প্রদান করবে। সো এখনো পর্যন্ত আসে নাই উত্তর।
ওকে, সো দেখি, না হলেও সমস্যা নাই, আমরা অবশ্যই বলবো। তো আমরা একটু বলে ফেলি ভাইয়া, আমরা বাংলাদেশের যে অর্থনীতি আছে, অর্থনীতির কিন্তু বেশ কিছু খাত আছে, তোমরা হয়তো জানো আমাদের দেশে কিন্তু বেশ কিছু খাত আছে। তবে আমাদের যে বাংলাদেশের যে অর্থনীতি আছে, অর্থনীতির খাত কয়টি, কে কে জানো? আমরা এখনও উত্তর পাই না অবশ্য, আমি আশা করতেছি যে দু একজন হয়তো উত্তর প্রদান করবে। দেখি কেউ কে বলে কিনা বাংলাদেশের অর্থনীতির খাত, দেখি কেউ পারে কিনা। ভাইয়া এটা একটু দ্রুত কমেন্ট করে জানাই দাও ভাইয়া, যারা আছো আমাদের সঙ্গে যুক্ত আছো, তোমরা সবাই একটু কাইন্ডলি কমেন্ট করতে পারো, দ্রুত কমেন্ট করবে। আচ্ছা, 5টি বলছো, 3টি বলছো। সুমন ইসলাম সুন্দর বলছে, ধন্যবাদ। সুমন বলছে ধন্যবাদ ভাইয়া। বাংলাদেশের বর্তমানে অর্থনীতির খাত আছে 15টি, বাংলাদেশের অর্থনীতির খাত হচ্ছে 15টি, ভালো করে মনে রাখতে হবে ভাইয়া, যারা যারা পারো নাই তারা একটু সুন্দর করে মনে রাখবা। প্রধানত আছে 5টি, বাট বেসিক্যালি আছে, সম্পূর্ণ হিসাব করলে আছে 15টি। এটা চলে গেল, ধন্যবাদ ভাইয়া। 2 নাম্বার যেটা আছে, অর্থনীতির খাতের পর সবচেয়ে বেশি অবদান রাখে কোন খাত? অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখে কোন খাত? বেশি অবদান, এটাও আমরা কিন্তু ভুল করি। সবচেয়ে বেশি অবদান রাখে অর্থনীতিতে, সবচেয়ে বেশি অবদান রাখে কোন খাত? এটাও কিন্তু আমরা ভাইয়া প্রচুর পরিমাণে ভুল করি। একটু সুন্দর করে বলো তো ভাইয়া, বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখে কোন খাত? আমি যে কথাগুলো বলবো ভাইয়া, এই কথাগুলোই ভাইয়া মাথায় রাখবা, এই কথাগুলোই নোট করবা, ইনশাল্লাহ ইনশাল্লাহ আর কিচ্ছু বাইরে থেকে আসবে না, এইগুলা থেকে ইনশাল্লাহ আসবে। ওকে, যা বলবো আমি অল্প পড়াবো, অল্প থেকেই পড়বা, ইনশাল্লাহ তুমি সফল হবা। আমার এত বেশি দরকার নাই, আমি সবাইকে কিন্তু খুব কম পড়াই, বুঝছো? বেশি কিছু বলবো না, অল্প কয়েকটা কথা বলবো। এই কয়েকটা কথা যদি স্টুডেন্ট মনে রাখতে পারে, আমি স্টুডেন্ট হিসেবে, আমি নিজেও তো স্টুডেন্ট, আমরাও তো বুঝি ভাই, একটা বিশাল বড় 2-3টা বই, এরকম 4-5টা বই যদি আমি তোমাকে ধরাই দিই, এটা কি আসলে পড়ে করা উচিত সম্ভব? আমরা কি মানুষ না? আমাদের তো মানুষ নাকি, আমরা তো আর বাইরের কেউ না। ওকে, সো দ্যাটস ওয়াই তোমাদের এটা মনে রাখতে হবে। তো বাংলাদেশের সে অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখা হচ্ছে ভাইয়া সেবা খাত, ভালো করে মনে রেখো, সেবা খাত, এটা মনে রেখো, এটা শিল্প হবে না, সেবা খাত হবে, ঠিক আছে? সেবা খাত। 2 নাম্বার যে কথাটা আছে সেটা হচ্ছে সবচেয়ে বেশি কর্মসংস্থানের সৃষ্টি হয়, সবচেয়ে বেশি কর্মসংস্থান, এটা মনে রেখো, সংস্থানের সৃষ্টি হয় কোন খাতে? সংস্থান, এটা হয়ে থাকে আছে কৃষি খাতে, সবচেয়ে বেশি কর্মসংস্থান হয় কৃষি খাতে। জাস্ট এই কথাগুলা সবাই কিন্তু সুন্দর করে মনে রেখো। ওকে, ফারদিন হুসাইন রাত বলছে, ওকে ধন্যবাদ। কৃষি বলছো, তাই সবচেয়ে বেশি কর্মসংস্থান হয় আছে কৃষি খাতে, আমাদের সবচেয়ে বেশি অবদান রাখে হচ্ছে সেবা খাত, অর্থনীতির খাত আছে 15টি, বাংলাদেশের অর্থনীতি হচ্ছে মিশ্র প্রকৃতির। এই যে কথাগুলো বারবার বলতেছি ভাইয়া, এইগুলা থেকেই কিন্তু ইনশাল্লাহ তোমাদের কিন্তু ভাইয়া পরীক্ষার হলে একটা না একটা চলে আসবে। ওকে, কৃষিতে আছে সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়। এরপরে 4 নম্বর একটা কথা বলি, সেটা হচ্ছে ভ্যাট, ভ্যালু এডিটেড ট্যাক্স বলা হয়। ভ্যাট চালু হয়েছিল কত সালে? এটা কিন্তু মাঝে মধ্যে আসে, 1 জুলাই 1991 সালে ভ্যাট চালু হয়। কত সালে? 1 জুলাই 1991 সালে। কথাটা খুব সুন্দর করে মনে রাখতে হবে, ভ্যাট চালু হয়েছিল 1 জুলাই 1991 সালে। এরপরে মাঝে মধ্যে একটা জিনিস আমাদের মাঝে মধ্যে আসে, সেটা হচ্ছে বাংলাদেশের সাথে 2টা দেশের কিন্তু কোনো ধরনের সম্পর্ক নাই, মানে অর্থনৈতিক সম্পর্ক নাই। বাংলাদেশের সাথে অর্থনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক নাই হচ্ছে ইসরায়েলের। মনে রাখো, বাংলাদেশের সঙ্গে সবচাইতে বেশি বড় কথা হচ্ছে অর্থনৈতিক প্লাস কূটনৈতিক, 2টা সম্পর্কই নাই। বাংলাদেশ কোনো ধরনের পণ্য কেনেও না, বেচেও না, সেটা হচ্ছে কোন দেশের সাথে? সেটা হলো কূটনৈতিক এবং অর্থনৈতিক, 2টা সম্পর্কই নাই হচ্ছে ইসরায়েলের সঙ্গে। মনে রেখো, ইসরায়েল এটা হচ্ছে এমন একটা দেশ যে দেশের সাথে বাংলাদেশের কোনো ধরনের সম্পর্ক নাই। ইতোপূর্বে একটা কথা বলা হতো, সেটা হচ্ছে এখানে আমরা জানতাম মালদ্বীপকে ইনক্লুড করা হতো, বাট মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের এখন সম্পর্ক আছে। তাহলে অর্থনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক নাই হচ্ছে ইসরায়েলের সঙ্গে, এবং বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নাই, শুধুমাত্র কূটনৈতিক সম্পর্ক নাই হচ্ছে তাইওয়ানের সঙ্গে। মনে রেখো, তাইওয়ানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নাই। বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নাই, তাইলে কোন দেশের? তাইওয়ানের সঙ্গে। কেন নাই সেটাও আমি একটু বলে দিই ভাইয়া। এই না থাকার কারণটা হচ্ছে চীনের একটা রুলস আছে, চীনের সঙ্গে যারা আছে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে, অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করবে, তারা তাইওয়ানের সাথে সম্পর্ক স্থাপন করতে পারবে না। আর তাইওয়ানের সাথে যারা স্থাপন করবে, তারা চীনের সাথে পারবে না। যেহেতু বাংলাদেশ হচ্ছে চীনের উপর নির্ভরশীল বা ডিপেন্ডেবল, বা বাংলাদেশের সাথে চীনের একটা সম্পর্ক আছে, দ্যাটস ওয়াই বাংলাদেশ আর তাইওয়ানের সাথে সম্পর্ক স্থাপন করতে পারেনি। তাহলে কখনো যদি ভাইয়া প্রশ্ন আসে অর্থনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক নাই কোন দেশের সঙ্গে? ইসরায়েলের সঙ্গে। শুধুমাত্র কূটনৈতিক সম্পর্ক নাই কোন দেশের সঙ্গে? তাইওয়ানের সঙ্গে। কথাটা কিন্তু খুব সুন্দর করে ভাইয়া মনে রাখতে হবে। ওকে, সো দ্যাটস ওয়াই, এটা কিন্তু সবাই খুব সুন্দর করে ভাইয়া মনে রেখো। এইগুলা বুঝতে পারছো কিনা? এই যে 4টা পয়েন্ট বলছি, এই 4টা পয়েন্ট থেকে কিন্তু ইনশাল্লাহ ভাইয়া আসবে। ওকে, সো এরপরের দিকে চলে যাচ্ছি আমরা, সেটা হচ্ছে জিডিপি। এটার পূর্ণরূপটা আসে, জিডিপি শব্দের অর্থ কি? জিডিপি শব্দের অর্থ হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট।
ওকে, সো এটা মনে রেখো, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এটাকে বলা হয়েছে জিডিপি, আর জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট কি হবে, এই দুইটার পূর্ণরূপ কিন্তু ভাইয়া জিএনপি এবং জিডিপি, এই দুইটার পূর্ণরূপ সবাই কিন্তু খুব ভালো করে ভাইয়া মনে রাখবা। এই দুইটা থেকে কিন্তু প্রশ্ন আসার মতো, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট আর হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ওকে, এই দুইটা জিনিস কেউ কিন্তু কখনো ভাইয়া ভুল করবা না। জাস্ট যে কথাগুলো বলতেছি সেই কথাগুলো সবাই কিন্তু খুব সুন্দর করে ভাইয়া মনে রাখতে হবে, ঠিক আছে? এই কথাগুলো সবচাইতে কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এই 6টা পয়েন্ট। এবার 7 নম্বর, বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে কোন খাত থেকে? সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা, বৈদেশিক মুদ্রা। ওকে, সো দ্যাটস মিনস আছে তোমার কারেন্সি, ফরেন কারেন্সি। এই ফরেন কারেন্সি বাংলাদেশের কোন খাত থেকে সব থেকে বেশি আসে? কে কে জানো ভাই একটু কমেন্ট করে জানাই দিবা। বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আসে কোন খাত থেকে? বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আসে কোন খাত থেকে? একটু বলো তো ভাইয়া, কোন খাত থেকে আসে? বেসিক্যালি আসছে তোমার শিল্প, কোন শিল্প খাত, ঠিক আছে, বাট কোন খাত থেকে? এখানে কিন্তু একটা কথা আছে, একটা হচ্ছে বৈদেশিক মুদ্রা আসা একটা জিনিস, আর একটা আছে রপ্তানি একটা জিনিস। তো আমি যেহেতু আছে বেশি বলতেছি, এটা বেসিক্যালি হচ্ছে আমি রপ্তানিকে ইন্ডিকেট করতেছি। কাকে ইন্ডিকেট করতেছি? রপ্তানিকে। আমি যদি বলি সবচেয়ে বেশি আসে কোন জায়গা থেকে, সবচাইতে বেশি ইনকাম করে বাংলাদেশের মানুষ, সব থেকে বেশি বৈদেশিক মুদ্রা পাইছে প্রবাসীদের টাকা থেকে। দ্যাটস মিনস যে সকল জনগণ বাংলাদেশ থেকে অন্যান্য দেশে যে কাজ করে তারা যে টাকাটা পাঠায়, দ্যাটস মিনস রেমিটেন্সটা হচ্ছে সব থেকে বেশি। মনে রেখো, রেমিটেন্সটা হচ্ছে ভাই সব থেকে বেশি। বাট আমি যেহেতু আসছে এখানে বলছি যে বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা রপ্তানিতে ইনকাম করা হচ্ছে যে খাত থেকে, সেই খাতটার নাম হচ্ছে পোশাক শিল্প। মনে রেখো, এটা শিল্প খাত, ঠিক আছে, বাট এটা কোন শিল্প? পোশাক শিল্প। মনে রেখো, পোশাক শিল্প থেকে বাংলাদেশ সব থেকে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে। ওকে, এই কথাটা কিন্তু কোনোভাবেই ভাইয়া বল করেও না। রেমিটেন্স আছে সৌদি আরবে, হ্যাঁ হয়েছে, রেমিটেন্স আছে সৌদি আরবে, এটা হয়েছে। ওকে, সো এই কথাটা কিন্তু ভুল করো না। তাহলে বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে পোশাক শিল্প থেকে। হ্যাঁ হয়েছে, নাইট ভাইয়ার হয়েছে, নিপাপুর হয়েছে, পোশাক তৈরি পোশাক, হ্যাঁ হয়েছে আপু, রিয়াদা ভাইয়ারও হয়েছে। সো ধন্যবাদ। এই যে কথাগুলো বলছি এই কথাগুলো ক্লিয়ার কিনা? 7টা কথা ক্লিয়ার কিনা? এরপর 8 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশে? কে কে জানো একটু কমেন্ট করবা। সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশে এবং সবচেয়ে বেশি আমদানি করে কোন দেশে? এই দুইটা জিনিস আমাদের আসতে পারে। বলো তো, রপ্তানি করে কোন দেশে আর সবচেয়ে বেশি আমদানি, এই দুইটা কথা আমরা পড়বো। সবচেয়ে বেশি আমদানি এবং রপ্তানি, দেখি আমার কোন ভাই এবং আপু বলতে পারে রপ্তানি করে কোন দেশে? সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশে? রপ্তানি করে কোন দেশে? দেখি কে বলতে পারো। আমি এখনো পর্যন্ত সঠিক উত্তরে আশায় রয়েছি। ওকে, সো মুক্তা বলছে চীন, মৌ বলছে আসছে কি বলছে ইউএসএ। ধন্যবাদ। আর কে কে আছো একটু কমেন্ট করবা ভাইয়া, সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাই দাও। সো দেখি আর কে কে আছো ভাইয়া। ওকে 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 ওকে, সো দেখি আমদানি চীন, রপ্তানি ইউএসএ। ওকে, যুক্তরাষ্ট্র, আমদানি হচ্ছে চীন, ইউএসএ হচ্ছে রপ্তানি, আর হচ্ছে আমদানি হচ্ছে চায়না। হ্যাঁ ধন্যবাদ পারছো। তাহলে ইউএসএ মানে কি ভাইয়া? যুক্তরাষ্ট্র, দ্যাটস মিনস আমেরিকা, আমরা যেটাকে আমেরিকা হিসেবে চিনে থাকি সেটা। আর সবচেয়ে বেশি আমদানি হয় কোথায়? আমদানি করে বাংলাদেশে। আমদানি করে মানে সবচেয়ে বেশি পণ্য দেয় আছে চীন। আর দ্বিতীয় যে দেশটা আছে সেটার নাম হচ্ছে কি ভাইয়া? ভারত থেকে আমরা সবচেয়ে বেশি আমদানি করি। তবে এখানে একটা কথা আছে, আমরা বেসিক্যালি সবচেয়ে বেশি আমরা যে কাঁচা পণ্য, তার মানে আছে আমাদের চলাচলের জন্য কাঁচা পণ্য, তার মানে ধরো যে খাবার দাবার, রুটি কলা, এই জাতীয় যে খাবার দাবারগুলো আছে, খাবার দাবারগুলো আমরা বেসিক্যালি আনি কোন জায়গা থেকে? ভারত থেকে আনি সব থেকে বেশি। আর ইলেকট্রনিক্স পণ্য সেটা সব থেকে বেশি আনি কোন জায়গা থেকে? চীন থেকে। এখন ভাই আরেকটা কথা এখানে একটু বলে রাখি, বাংলাদেশকে সবচেয়ে বেশি সহযোগিতা করে কোন দেশ? সবচেয়ে বেশি সহযোগিতা করে কোন দেশ? কে কে জানো একটু কমেন্ট করবা। বাংলাদেশকে সবচেয়ে বেশি সহযোগিতা করে কোন দেশ? কে কে জানো ভাইয়া একটু কমেন্ট করে জানিয়ে দাও। সবচেয়ে বেশি সহযোগিতা করে কোন দেশ? এইসব জিনিস তোমরা হয়তো জানো, বাট এখন আমি যে প্রশ্নটা বলছি এই জিনিসটা কিন্তু অনেক জটিল এবং এটা কিন্তু এত সহজে মনে হয় না কেউ উত্তর দিতে পারবা। আশা করি যে পারবা। ওকে, সো এই যে পারছো দেখি। মুক্তা জাপান, নিপা বলছে জাপান, ওমর ফারুক জাপান বলছে। আর কে কে আছো ভাইয়া কমেন্ট করো, সবাই কমেন্ট করে একটু জানাই দাও ভাইয়া। যারা আছো সবাই একটু কমেন্ট করবা ভাইয়া। ওকে, সো দেখি ভাইয়া পারছো, ধন্যবাদ।
তাহলে এটা কি হবে ভাইয়া? জাপান হবে, বুঝছো? জাপান আমাদের দেশকে সবচেয়ে বেশি সহযোগিতা করে। জাপানের একটা সংগঠন আছে, নাম তার কি? জাইকা। কি নাম? জাইকা। এই জাইকা হচ্ছে আমাদের যে ঢাকার যে মেট্রো রেল আছে না, মেট্রো রেল তৈরি করতে সহযোগিতা করছে হচ্ছে মেট্রো রেল। এটাতে যে আর্থিক সহযোগিতা সেটা দিছে হচ্ছে জাইকা। ইনফ্যাক্ট জাইকা কিন্তু আমাদের যে হসপিটালগুলো আছে, মানে কি হাসপাতালগুলা, সেইগুলাতেও কিন্তু বিভিন্ন ধরনের যে এলিমেন্টসগুলা, একটা হসপিটালকে মডার্নাইজ করা, তার সেবা সুবিধাগুলো সুন্দর করে দেওয়া, এই কাজটাতেও কিন্তু অনেক জটিল কিন্তু কাজগুলো করে থাকে জাইকা। জাইকা জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি, জাইকা। ওকে, সো এটা মনে রেখো সবাই। ওকে, সো থ্যাংক ইউ। যারা যারা পারছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা পারো নাই তারা আরও বেশি সুন্দর করে পড়বা এবং আরও বেশি সুন্দর করে ভাইয়া জানবা। এখন আমরা চলে যাচ্ছি আমাদের ব্যাংকিং যে খাতটা আছে, ব্যাংকিং খাত। এই ব্যাংকিং নিয়ে একটু কথা বলি। ব্যাংকিং খাত, তো বাংলাদেশের যে কেন্দ্রীয় ব্যাংক সেটার নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় যে ব্যাংকটা আছে সেটার নাম কি ভাইয়া? বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। সো বাংলাদেশ ব্যাংক হচ্ছে আমাদের কেন্দ্রীয় ব্যাংক। এরপরে ইদানিংকালে তোমরা দেখবা যে পিএলসি, পাবলিক লিমিটেড কর্পোরেশন, পিএলসি পাবলিক লিমিটেড কর্পোরেশন, পিএলসি, প্রত্যেকটা ব্যাংকের শেষে পিএলসি লাগায়, লিখবা, দেখবা পিএলসি, পাবলিক লিমিটেড কর্পোরেশনটা লাগায়। পিএলসি মানে কি? পাবলিক লিমিটেড কর্পোরেশন। তো পিএলসি যা হোক যেটাই লাগাক না কেন, এটা নিয়ে আগেই প্রশ্ন ছিল, বাট এখন আর কিন্তু এটা তোলে না। এখন দ্বিতীয় যে ব্যাংকিং খাত সম্পর্কে দ্বিতীয় যে কথাটা জানতে হবে সেটা হচ্ছে ভাইয়া, বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংকের নাম হচ্ছে সোনালী ব্যাংক। রিসেন্ট টাইমে তোমরা হয়তো জানো, দু একদিনের মধ্যে যে ঘটনা ঘটছে, যে রামু এবং থানসি, এইখানে কিন্তু বাংলাদেশ কৃষি ব্যাংকের যে ম্যানেজার আছে তাকে কিন্তু তুলে নিয়ে গেছে। তোমরা জানো কোকিচিং সম্প্রদায়ের যারা আছে, কোকিচিং গোষ্ঠী যারা আর কি, তারা একটা গোষ্ঠী, সেই গোষ্ঠী তুলে নিয়ে গেছে, ঠিক আছে? সো সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক হচ্ছে সোনালী ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক, নাম রেখো, সোনালী ব্যাংক পিএলসি হবে সোনালী ব্যাংক। ওকে, সোনালী ব্যাংক, এই কথাটা সুন্দর করে মনে রাখবা। এরপর সর্বপ্রথম আসছে রেডি ক্যাশ চালু করেছে জনতা ব্যাংক। রেডি ক্যাশ চালু করে, সর্বপ্রথম রেডি ক্যাশ চালু করে জনতা ব্যাংক। রেডি ক্যাশ এটা চালু করছে কে? জনতা ব্যাংক, মনে রেখো। এটার নামও জনতা ব্যাংক পিএলসি হয়ে গেছে। জনতা ব্যাংক সর্বপ্রথম আসছে ভাই আমাদের রেডি ক্যাশটা চালু করছিল। দ্বিতীয় যে কথাটা মনে রাখবা, মোবাইল ব্যাংকিং, সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং চালু করে, মোবাইল ব্যাংকিং চালু করে আসছে ডাচ বাংলা ব্যাংক। সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং চালু করছে কে? ডাচ বাংলা ব্যাংক। কথাগুলো সুন্দর করে মনে রাখতে হবে। ডাচ বাংলা ব্যাংক সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং ভাইয়া চালু করছে। জাস্ট এই ব্যাংকিং সম্পর্কে আমার যে কথাগুলো আছে সেইগুলো কিন্তু ক্লিয়ার করে নিতে হবে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক, সবচাইতে বড় বাণিজ্যিক ব্যাংকের নাম হচ্ছে সোনালী ব্যাংক, রেডি ক্যাশ চালু করে জনতা ব্যাংক, সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং চালু করছে কে? ডাচ বাংলা ব্যাংক। এটা সবাই খুব সুন্দর করে ভাইয়া মনে রাখবা, ঠিক আছে? এরপরে চলে যাচ্ছি ভাইয়া পরবর্তী কথাগুলোতে। একটু দেখো যে আমরা কি পড়ি এরপরে ধরো যে আমাদের ব্যাংকিং সেবাগুলোর মধ্যে এরপর রয়েছে সর্বপ্রথম যে বিদেশি ব্যাংক, এটা যদি বলা হয় ব্যাংক, এটার কথা যদি বলা হয় সেটা হবে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক, ঠিক আছে? এটা মনে রেখো, চার্টার ব্যাংক। ওকে, এটা হচ্ছে সর্বপ্রথম আমাদের বিদেশি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক। এটা হচ্ছে সর্বপ্রথম বিদেশি ব্যাংক। এটা কথাটা সবাই কিন্তু সুন্দর করে মনে রেখো। তারপর যে কথা যদি আমি বলতে যাই, বিশেষায়িত কিছু ব্যাংক আছে, যেমন হচ্ছে তোমার কৃষি ব্যাংক। বিশেষায়িত যে ব্যাংকগুলো আছে এগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক আছে, রাজশাহী কৃষি ব্যাংক আছে, তারপর প্রবাসী কল্যাণ ব্যাংক, রাজশাহী কৃষি ব্যাংক। এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে বিশেষ ব্যাংক, রাজশাহী কৃষি ব্যাংক। ওকে, সো এইগুলো আছে বিশেষ কাজে ভাইয়া ব্যবহার করায়। তারপর হচ্ছে পল্লী সঞ্চয় ব্যাংকও আছে, রাজশাহী কৃষি ব্যাংক আছে, পল্লী সঞ্চয় ব্যাংক। ওকে, এই প্রতিষ্ঠানগুলো আছে বিশেষ ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক। ওকে, এইগুলা কি করে? এইগুলো আছে গ্রামীণ কাজগুলা করার জন্য। কৃষি ব্যাংক আছে, কৃষিতে সাধারণত আছে আমাদেরকে খুব অল্প সুদে তারা সাধারণত ঋণ দিয়ে থাকে। আর পল্লী সঞ্চয় মানে কি? পল্লী কাজগুলা, দ্যাটস মিনস আছে কুটির শিল্প, এইসব কাজ করার জন্য যে ব্যাংকটা কাজ করে সেটা হচ্ছে পল্লী সঞ্চয় ব্যাংক।
পল্লী সঞ্চয় ব্যাংক, তাহলে এই ব্যাংকগুলো হচ্ছে ভাইয়া বিশেষায়িত ব্যাংক। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এর থেকেও একটা বিশেষায়িত ব্যাংক আছে, যে ব্যাংকটাকে বলা হয় গ্রামীণ ব্যাংক। তোমরা জানো গ্রামীণ ব্যাংক, এই গ্রামীণ ব্যাংকটা হচ্ছে সব থেকে বড় বিশেষায়িত, কারণ এই যে উপরে যে ব্যাংকগুলো পড়ছি ওই ব্যাংকগুলা কোনো না কোনো জামানতের বিনিময়ে তোমাকে টাকা দিবে, বাট গ্রামীণ ব্যাংক হচ্ছে এমন একটা ব্যাংক যে ব্যাংকটা কোনো টাকা না নিয়েই তোমাকে টাকা দিবে, ও তোমাকে টাকা দিবে। সো সবচেয়ে বড় বিশেষায়িত ব্যাংক হচ্ছে গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস। এই কথাগুলো একটু মনে রাখবেন। ডক্টর মোহাম্মদ ইউনুস তোমরা তো ক্যাজুয়ালি জানো যে তিনি আছেন নোবেল পুরস্কার পাইছে, ইত্যাদি ইত্যাদি কথাগুলো তোমরা জানো। সো ব্যাংক সম্পর্কে এইটুখানি ইনফরমেশন ভাইয়া জানলেই হবে, যে ব্যাংকগুলো বলছি এই ইনফরমেশনগুলো ভাইয়া জানলেই হবে। এখন আমি একটু টাকা নিয়ে কথা বলি ভাইয়া। টাকা, তো বাংলাদেশের যে টাকা ছাপানোর যে টাকার যে কারখানা রয়েছে সেটা হচ্ছে গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত। টাকশাল বলা হয়ে থাকে। সেটা কোথায়? গাজীপুর জানো না? গাজীপুর কি শ্রীপুর? গাজীপুর, এই গাজীপুরের শ্রীপুর আবার কিন্তু মুন্সিগঞ্জে। তো গাজীপুর সেটা কোথায়? গাজীপুর কোথায় বললাম? জয়দেবপুর, ঠিক আছে, এটা মনে রেখো। গাজীপুর জয়দেবপুরে অবস্থিত। টাকশালটা আছে গাজীপুর জয়দেবপুরে অবস্থিত। ক্লিয়ার? কি বলছি বুঝতে পারছো? বাংলাদেশের সরকারি টাকা কয়টা আছে মুদ্রা যদি বলি, কি কি আছে একটু দেখো তো ভাইয়া। 1 আছে, 2 আছে, 5 আছে, তারপর কি আছে? 10 আছে, তারপর আছে 20, তারপর আছে 50, তারপর আছে 100, তারপর আছে 200, তারপর আছে 500, ওকে 500 আছে, তারপর আছে কি ভাইয়া 1000। এই কয়টা আছে আমাদের নোট আছে। তাহলে কয়টা আছে একটু দেখি? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। তাহলে আমাদের টাকা আছে কয়টি ভাইয়া? 10টি। কথাটা সুন্দর করে মনে রাখতে হবে। আমাদের টাকা আছে ভাইয়া 10টি। এই 10টি টাকার মধ্যে সাধারণত আছে 5-এর আগে যে টাকাগুলো আছে এইগুলোকে বলা হয় সরকারি মুদ্রা। এগুলাকে কি বলা হয়? সরকারি মুদ্রা। এবং এগুলাতে স্বাক্ষর থাকে আসছে, অর্থ সচিব, তার স্বাক্ষর থাকবে, ঠিক আছে। আর বাকি যে টাকাগুলো আছে দ্যাটস মিন 10 থেকে 1000, এই টাকাগুলোকে বলা হয়েছে ব্যাংক মুদ্রা। কেন্দ্রীয় ব্যাংকের যে গভর্নর আছে তার স্বাক্ষর থাকবে, গভর্নরের স্বাক্ষর। জাস্ট এই কথাটা মনে রেখো। তাহলে 5 টাকার কম হইলে সেইগুলাতে সরকারি মুদ্রা বলা হয়, সেগুলাতে স্বাক্ষর থাকে আছে অর্থ সচিবের। যদি 5 টাকার বেশি হয় তাহলে সেগুলাতে স্বাক্ষর থাকে কার? গভর্নরের। যদিও এই নিয়মটা আসলে সবসময় ফলো করে এমন দেখি নাই আমি। সো এই কথাটা মনে রেখো, এই কথাগুলো মনে রাখলেই ভাইয়া হবে। সো এই পর্যন্ত এই কথাগুলো বুঝতে কারো কোনো অসুবিধা হয়েছে কিনা ভাইয়া একটু কমেন্ট করে ভাইয়া জানাই দিবা। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা সবাই একটু কমেন্ট করে জানাই দিবা। এবং কোনো কিছু বুঝতে যদি অসুবিধা থাকে সেটা অবশ্যই জানাবা। এবং দ্বিতীয় কথা হচ্ছে ভাইয়া, তোমাদের যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তোমরা কি করবে? অবশ্যই ক্লাসগুলো একটু শেয়ার করতে পারো। আর যদি ক্লাসটা খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই জানাবা এবং লাভ রিঅ্যাক্ট দিবা। অবশ্যই লাভ রিঅ্যাক্ট দিয়ে পাশে থাকবা। ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে লাভ রিঅ্যাক্ট দিয়ে পাশে থাকবা, এবং যদি খারাপ লেগে থাকে তাহলে অ্যাংরি রিঅ্যাক্ট প্রদান করতে পারো ভাইয়া, দিয়ে পরামর্শ দিবা। সো যদি তোমাদের ক্লাসগুলো ভালো লাগে, বন্ধু বান্ধবী বিভিন্ন গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, সেই গ্রুপগুলোতে তোমরা শেয়ার করতে পারো যাতে তারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারে, বন্ধু বান্ধবী তারাও যাতে আমাদের সঙ্গে ক্লাস করতে পারে, উপকৃত হতে পারে। ওকে, সো দেখি ভাই এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাই দিবা, কারোর কোনো বুঝতে অসুবিধা হয়েছে কিনা। ওকে ঠিক আছে, ওমর ফারুক বলছে, নিপা বলছে, নাহিদ হাসান। এই হচ্ছে ভাইয়া বাংলাদেশের অর্থনীতি। এখন আমরা পড়বো কি ভাইয়া? সংবিধান নিয়ে একটু পড়াশোনা করব। তো সংবিধান, ঠিক আছে, আমাদের সংবিধান নিয়ে এখন পড়াশুনো শুরু হয়ে গেল। দ্যাটস মিনস আছে ইংলিশে বলা হয় কনস্টিটিউশন। সংবিধান সম্পর্কে প্রথম পড়াশুনো করতে গেলে সংবিধানের ইতিহাসটা ভাই একটু বলতে হয়। বাংলাদেশ নামক যে দেশটা আছে সে দেশটা তো আমরা সবাই জানি 1971 সালে 16 ডিসেম্বর স্বাধীনতা লাভ করে। দ্যাটস মিনস বিজয় লাভ করে, আমরা হচ্ছে বিজয় হই। যদি আমাদের স্বাধীনতা দিবস হচ্ছে 26শে মার্চ, তবে বেসিক্যালি হচ্ছে আমরা পাকিস্তানের শিকল থেকে পাকিস্তান থেকে বিজয় লাভ করেছিলাম হচ্ছে 1971 সালে 16 ডিসেম্বর। এই 16 ডিসেম্বর বিজয় লাভের পর আমাদের দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশে ফিরে আসছিলেন, যেটাকে বলা হয় স্বদেশ প্রত্যাবর্তন। সেটা করছিলেন হচ্ছে 10 জানুয়ারি 1972 সালে। কত তারিখে? 10 জানুয়ারি 1972 সালে। এই 10 জানুয়ারি 1972 সালে তিনি যখন আমাদের বাংলাদেশে ফিরে আসেন, এসে তিনি কিন্তু এদেশের অর্থনৈতিক ব্যবস্থার উন্নতি, অর্থনৈতিক ব্যবস্থাকে কিভাবে সাজানো যায় এই চিন্তা চেতনা শুরু করেন। তারই ধারাবাহিকতায় আস্তে আস্তে তিনি প্রথম দেখলেন যে একটা দেশের সর্বপ্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে একটা আমাদেরকে অবশ্যই একটা কি করতে হবে? একটা সংবিধান দাঁড় করাতে হবে। সেই জন্য তিনি কিন্তু একটা কমিটি গঠন করেছিলেন। তো সংবিধান প্রণয়ন যে কমিটিটা আছে সেই কমিটির সদস্য, সেই সঙ্গে সবগুলো বিষয় প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের ভাইয়া লাগবে। তো সংবিধান প্রণয়ন যে কমিটিটা আছে সেই কমিটির সদস্য ছিল 34 জন, যার প্রধান ছিলেন হচ্ছে ডক্টর কামাল হোসেন। কে ছিলেন ভাইয়া? ডক্টর কামাল হোসেন হচ্ছে প্রধান ছিলেন। তো যেহেতু হচ্ছে আমরা সংবিধান প্রণয়ন কমিটি নিয়ে এখন একটু
একটু কথা বলি ভাইয়া। তো আমরা যদি সংবিধান নিয়ে আলোচনা করার পূর্বে একটু বলে রাখি ভাইয়া, পৃথিবীতে যত সংবিধান আছে সংবিধানকে বেসিক্যালি কয়টা ভাগে ভাগ করা হয়? সংবিধান হচ্ছে বেসিক্যালি হচ্ছে দুই প্রকার। প্রথম কথা, দুই প্রকার। কি কি আছে? একটা হচ্ছে লিখিত সংবিধান আর একটা হচ্ছে অলিখিত সংবিধান। অলিখিত, ঠিক আছে? লিখিত মানে হচ্ছে যেটা লিখিত আকারে থাকে, যেমন হচ্ছে আমাদের সংবিধানটা হচ্ছে লিখিত সংবিধান। পৃথিবীর অধিকাংশ সংবিধান হচ্ছে লিখিত সংবিধান। অলিখিত সংবিধানের সংখ্যা হচ্ছে ভাইয়া মাত্র 5টা। সেটা কি কি আছে একটু দেখো ভাইয়া। বনি ইসরাইল দিয়ে মনে রাখবা, বনি ইসরাইল। ওকে, বনি ইসরাইল দিয়ে সুন্দর করে ভাইয়া মনে রাখবা। কি কি আছে একটু দেখো ভাইয়া। প্রথম কথা হচ্ছে বতে হচ্ছে ভাইয়া ব্রিটেন। কি হবে? ব্রিটেন। বতে হচ্ছে ব্রিটেন। নতে হচ্ছে নিউজিল্যান্ড। নিতে কি? নিউজিল্যান্ড, মনে রেখো, নিউজিল্যান্ড। বতে নিউজিল্যান্ড। ওকে, নিউজিল্যান্ড। ওকে, রস্যইতে কি? স্পেন আছে, দন্তর সাথে আছে স্পেন, সৌদি আরব। স্পেন এবং সৌদি আরব, স্পেন, সৌদি আরব। ওকে, সৌদি আরব। এবং ইসরায়েল নিজেই হচ্ছে ভাইয়া একটা দেশ। এই ইসরায়েল নিজেই হচ্ছে একটা দেশ। এই 5টা দেশের সংবিধান হচ্ছে ভাইয়া অলিখিত। তাহলে কোন শর্ট ট্রিক্স দিয়ে মনে রাখবা? বনি ইসরায়েল, বতে ব্রিটেন, নিতে নিউজিল্যান্ড, দন্তর সাথে সৌদি আরব, দন্তর সাথে স্পেন, আর ইসরায়েল নিজেই একটা দেশ। এই 5টা দেশ হচ্ছে ভাইয়া কি? অলিখিত সংবিধান প্রচলিত আছে। এই 5টা দেশে অলিখিত সংবিধান আছে। সো অলিখিত সংবিধান থাকার পরে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের বাংলাদেশের সংবিধান তাহলে কোন প্রকৃতির? লিখিত প্রকৃতির। সবচেয়ে ছোট সংবিধান হচ্ছে, সবচেয়ে ছোট সংবিধান হচ্ছে যুক্তরাষ্ট্রের সংবিধান। সবচেয়ে ছোট, ছোট যদি বলে সেটা হবে ভাইয়া ইউএসএ, দ্যাটস মিনস ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, যুক্তরাষ্ট্র। আর সবচেয়ে বড় যদি বলা হয়, সবচেয়ে বড় যদি কেউ বলে তাহলে ভাইয়া দিবা হচ্ছে কোন দেশটা ভাইয়া? ভারতকে দিবা, ভারত। ঠিক আছে, ভারত দিবা। ওকে, সো অনেকে পারতেছো, ধন্যবাদ। যারা পারতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা পারতেছো না তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা আজকে 2 ডেজ আজকে শিখে ফেলবা এবং আগামীতে আর যেন এটা ভুল না হয় সেদিকে অবশ্যই অবশ্যই ভাই কনসেপ্ট রাখতে হবে তোমাদেরকে। তাহলে কি বলছি? সবথেকে প্রথম সবচেয়ে বড়, ছোট হচ্ছে ইউএসএ, সবচেয়ে বড় হচ্ছে ভাইয়া ভারত। তো এই সংবিধানের পরে বাংলাদেশের সংবিধান নিয়ে এখন কথা বলা শুরু করি। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশে ফিরে আসলেন, বাংলাদেশে ফিরে আসার পর তিনি একটা একটা অধ্যাদেশ জারি করলেন, যেটা হচ্ছে 11 জানুয়ারি 1972 সালে করছিলেন, এবং এটাকেই তখন তৎকালীন সময় আমরা সংবিধান হিসেবে মেনে নিচ্ছিলাম। মেনে নেওয়ার একটা সময় পরে তিনি কিন্তু একটা কমিটি গঠন করলেন। আমরা জানি যে পরবর্তীতে 70 সালের নির্বাচনে প্রাদেশিক এবং জাতীয় পরিষদের নির্বাচনে যারা যারা জিতছিলেন আর কি, তাদের নিয়ে তিনি সংসদ করলেন। সেখান থেকে তিনি একটা কমিটি করে দিলেন, যে কমিটিটা আসলে আমাদের এপ্রিল মাসে হয়েছিল, এবং তাদেরকে বলা হয়েছিল যে তোমরা একটা কমিটি আমাদেরকে দাঁড় করাও, একটা সংবিধান আমাদেরকে দাও। তো এই যে সংবিধান যে প্রণয়ন কমিটি, এর সদস্য, সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিল 34 জন, মনে রাখতে হবে। সংবিধান প্রণয়ন কমিটির সদস্য কতজন? 34 জন। কমিটির সদস্য 34 জন, ভালো করে মনে রাখতে হবে ভাই, 34 জন। এই 34 জনের মধ্যে ভাই একজন আছে প্রধান। প্রধান কে ছিল? প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন। প্রধান ডক্টর কামাল হোসেন, মনে রাখতে হবে, কামাল হোসেন। কামাল হোসেন। একজন ছিল মহিলা। মহিলা কে ছিল? মহিলা কে ছিল? কে জানো ভাই? একটু কমেন্ট করে জানাই দাও তো। একজন কিন্তু মহিলা ছিল, সেই মহিলাটা কে ছিল? কে কে জানো? একটু কমেন্ট করো তো ভাইয়া। কে কে জানো? একটু কমেন্ট করো, ঝটপট কমেন্ট করে জানাই দাও ভাইয়া। একজন মহিলা ছিল, সেই মহিলাটার নাম কি? ওকে, রাবেয়া বলছো। ওকে, রাজিয়া বানু বলছো। ওকে, সো নীলতমা চৌধুরী বলছে ক্লাস কখন শুরু হলো? ভাই অনেক আগেই শুরু হয়েছে, সো ক্লাস করো। ওকে, অনেকে পারতেছো, দেখি কে কে পারছো, একটু কমেন্টগুলো দেখি। একজন আছে রাবেয়া আক্তার বানু, না ভাইয়া ওটা রাজিয়া আক্তার বানু হবে, রাজিয়া বানু হবে। ওকে, সো তারপর আছে নীলতমা চৌধুরী আছে, মৌ আছে, মুক্তা আছে, নিপা আছে। সো ধন্যবাদ যারা পারছো। রাজিয়া বানু কি হবে? বেগম রাজিয়া বানু। এই কথাটা মনে রাখো, এবং এটা কিন্তু ভাইয়া পুরো আসার মতো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাহলে মহিলা সদস্যটার নাম কি ছিল? বেগম রাজিয়া বানু। প্রশ্নটা কিন্তু 100% ইম্পর্ট্যান্ট। দ্বিতীয় কথা হচ্ছে ভাইয়া, এর মধ্যে একজন ছিল বিরোধী দলীয় নেতা। এই 34 জনের মধ্যে 33 জন ছিল আওয়ামী লীগের, 33 জন ছিল আওয়ামী লীগ ঘরানার, একজন ছিল বিরোধী। সেই একজন কে ছিলেন সে জানো তোমরা? সে একজন বিরোধী নেতা ছিল আওয়ামী লীগের, ছিল 33 জন, আর একজন ছিল বিরোধী। সেই বিরোধীও নেতা ছিল সুরঞ্জিত সেনগুপ্ত। বিরোধী নেতা ছিল কে? বিরোধী নেতা ছিল সুরঞ্জিত সেন গুপ্ত, মনে রেখো, নেতা সুরঞ্জিত সেন গুপ্ত।
এই সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন হচ্ছে বিরোধী নেতা। এই বিরোধী নেতা থাকার পরে এরা কিন্তু সংবিধান কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু কাভার করে ফেলছিল। মাত্র 9 মাসের ভিতরে আমরা কিন্তু সংবিধান দিতে কিন্তু সমর্থ হয়েছিলাম। তো আমাদের যে সংবিধান ছিল এটার প্রথমে আছে উত্থাপন করা হয়, এটা সর্বপ্রথম আছে উত্থাপন করা হয়েছিল হচ্ছে এটা হয়েছিল হচ্ছে 12 অক্টোবর। কবে হয়েছিল? 12 অক্টোবর 1972 সালে, মনে রাখতে হবে 12 অক্টোবর 1972। আর সংবিধান গৃহীত হয় দ্যাটস মিনস পাস হয় আছে কত সালে? পাস হয় আছে তোমার 1972 সালের 4 নভেম্বর 1972 সালে পাস হয়। জাস্ট কথাটা মনে রাখো, 4 নভেম্বর 1972 সালে ভাইয়া পাস হয়ে গেল। পাস হয়ে যাওয়ার পরে এটার বাস্তবায়ন হয়েছে তোমার 16 ডিসেম্বর 1972 থেকে। বাস্তবায়ন হয় 16 ডিসেম্বর 1972 থেকে। কথাগুলো ক্লিয়ারলি মনে রাখতে হবে ভাই, এগুলো খুব গুরুত্বপূর্ণ কথা। 1972 সালে 16 ডিসেম্বর 1972 থেকে বাস্তবায়ন শুরু হয়। এই 4 নভেম্বরকে বলা হয় সংবিধান দিবস। খুব সুন্দর করে মনে রাখতে হবে, 4 নভেম্বর তাহলে কি আমাদের বাংলাদেশের সংবিধান দিবস। প্রশ্নটা প্রায় এসে থাকে, ভালো করে মনে রাখতে হবে। 4 নভেম্বরকে বলা হয় ভাইয়া সংবিধান দিবস। এরপরে মাঝে মাঝে এখান থেকে একটু আমি যদি পড়াইতে যখনই যাই তখনই আমার মানব চেতনায় চলে আসে কি ভাইয়া, সেটা আসছে 3 নভেম্বর। বলো তো ভাইয়া 3 নভেম্বর কি দিবস? কে জানো একটু কমেন্ট করে জানাই দাও তো 3 নভেম্বরটা কি দিবস? 4 নভেম্বর আসছে সংবিধান দিবস, পড়ে ফেলছি, ভালো কথা। এখনো বলো 3 নভেম্বর কি দিবস? 3 নভেম্বর কি দিবস? দেখি কে জানো একটু কমেন্ট করে শুরু করে দাও তো, একটু দ্রুত কমেন্ট করে জানাই দাও ভাইয়া 3 নভেম্বরটা কি দিবস। কে আছো একটু কমেন্ট করবা ভাইয়া। যারা আছো আমার সঙ্গে, আমি আগেই বলছি তোমরা আমার সঙ্গে নলেজ শেয়ার করবা। আমি তোমাদের সঙ্গে আসছি নলেজ শেয়ার করতে, আমি তেমন কিছু করব না, জাস্ট তোমাদের সঙ্গে একটু নলেজ শেয়ার করবো। সো বলো এখন 3 নভেম্বর কি দিবস? দেখি আমার কোন ভাই এবং আপু উত্তর করতে পারে। সো আজকের ক্লাসটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করতে পারো। এবং দ্বিতীয় যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে, যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে লাভ রিয়াক্ট দিয়ে আমাদের পাশে থাকবা। আর যদি ভালো না লেগে থাকে অর্থাৎ খারাপ লাগে তাহলে সেক্ষেত্রে অ্যাংরি রিয়াক্ট দিয়ে তুমি তোমার পরামর্শ বা তোমার মতামত সেটা আমাদেরকে জানাইতে পারো, তাহলে আমরা সেইভাবে তোমাদের ক্লাসগুলো আরও সুন্দরভাবে সাজিয়ে ফেলতে পারবো। ওকে, সো তোমরা যারা যুক্ত আছো তোমরা অবশ্যই শেয়ার করবা এবং সেই সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবা। ওকে, সো গণহত্যা বলতেছো যে কি আর কি পারো কিনা। 3 নভেম্বর হচ্ছে ভাইয়া জেল হত্যা দিবস। এটা খুব সহজ একটা জিনিস, জেল হত্যা দিবস। জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়েছিল 1975 সালের 3 নভেম্বর, তাই 3 নম্বরকে বলা হয় জেল হত্যা দিবস। তোমরা যেটা বলতেছো সেটা হচ্ছে গণহত্যার কথা, যেটা বলতেছো সেই গণহত্যা দিবস বলা হয় ভাইয়া। গণহত্যা যে দিবসটা সেটা হচ্ছে ভাইয়া প্রত্যেক বছরের 25 মার্চ গণহত্যা দিবস হিসেবে পালন করা হয়। প্রত্যেক বছরের 25 মার্চ হচ্ছে ভাইয়া গণহত্যা দিবস হিসেবে পালন করা হয়। আর 3 নভেম্বরটা কি ভাইয়া? জেল হত্যা দিবস হিসেবে পালন করা হয়। জাতীয় যে 4 নেতা তোমরা হয়তো জানো, তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, এইচ.এম. কামারুজ্জামান, এম মনসুর আলী, এই 4 জনকে হত্যা করা হয়েছিল কবে? 3 নভেম্বর। এই জন্য 3 নভেম্বরকে বলা হয় জেল হত্যা দিবস। ওকে, ক্লিয়ার কিনা সবাই? এই বিষয়গুলো ক্লিয়ার কিনা? কারোর কোনো সমস্যা আছে কিনা অবশ্যই আমাকে কিন্তু ভাইয়া জানাইতে পারো, ঠিক আছে? এরপরে চলে যাচ্ছি ভাইয়া, আমাদের যে সংবিধান আছে সংবিধানের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যতে চলে যায়। সংবিধান এর কিছু বৈশিষ্ট্য আছে। সর্বপ্রথম বৈশিষ্ট্য হচ্ছে ভাইয়া, আমাদের যে সংবিধান আছে অনুচ্ছেদ আছে কতটি? এর অনুচ্ছেদ আছে কতটি আমাদের সর্বপ্রথম জানতে হবে। অনুচ্ছেদ আছে কতটি? কে জানো ভাই একটু কমেন্ট করো তো। বাংলাদেশের যে সংবিধান আছে সংবিধানের অনুচ্ছেদ আছে কতটি? কে জানো ভাই একটু কমেন্ট করে জানাই দাও। বাংলাদেশের যে সংবিধান আছে সংবিধানের অনুচ্ছেদ আছে কতটি? কে জানো ভাই একটু কমেন্ট করবা। যে আছো আমাদের সঙ্গে যুক্ত সবাই অবশ্যই কমেন্ট করে জানাই দিবা ভাইয়া। যে আছো আমাদের সঙ্গে যুক্ত কমেন্ট করে ভাই একটু জানাই দিবা বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ আছে কতটি। ওকে, সো দেখি 153 বলছে একজন। আর কে আছো ভাই একটু দ্রুত কমেন্ট করবা, ঘট উত্তর হয়ে যাবে। এগুলো তোমাদের জানতে হবে ভাইয়া, অনুচ্ছেদ আছে কতটি, অনুচ্ছেদ আছে কতটি। দেখি আমার কোন ভাইয়া জানে, একটু দ্রুত কমেন্ট করবা ভাইয়া। 153 বলছে একজন, আমি দেখছি। আর কে আছো ভাই একটু কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো, আমরা দেখবো। ওকে, সো একটু দেখি আমার যে কোন ভাই এবং আপু কমেন্ট করে সেইগুলো আমরা একটু বলবো, ঠিক আছে? তফসিল এই 3টা ইনফরমেশন ভালো করে মনে রাখবা। সেটা হচ্ছে ভাইয়া, আমাদের সংবিধানে অনুচ্ছেদ আছে হচ্ছে 153টি, এটা তোমরা সর্বপ্রথম জানবা। দ্বিতীয় কথা, ভাগ আছে কতটি ভাইয়া? 11টি। 3 নাম্বার কথা ভাইয়া, তফসিল আছে কয়টি? 7টি। আমাদের সংবিধানের ভাইয়া মূলনীতি কয়টি? মূলনীতি হচ্ছে 4টি, ভালো করে মনে রাখতে হবে। মূলনীতি কয়টি? 4টি। কি আছে সেই 4টি একটু ভালো করে মনে রাখতে হবে। আমাদের যে সংবিধানের মূলনীতিগুলোর মধ্যে প্রথম মূলনীতিটা হচ্ছে গণতন্ত্র, জাতীয়তাবাদ, গণতন্ত্র, জাতীয়তাবাদ, ঠিক আছে? জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, আর আছে কি আছে? সমাজতন্ত্র।
এই হচ্ছে আমাদের 4টা ভাগ। তাহলে কি কি বলছি? অনুচ্ছেদ আছে 153টি, আমাদের ভাগ আছে 11টি, তফসিল আছে 7টি। আমাদের সংবিধানের মূলনীতি হচ্ছে 4টা। কি কি আছে? গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, আর হচ্ছে ভাইয়া সমাজতন্ত্র। কথাগুলো খুব সুন্দর করে ভাইয়া মনে রাখতে হবে। এই কথাগুলো কিন্তু ভুল করা ভাইয়া যাবে না। এগুলো সব কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলো দিয়েই আমরা কিন্তু তোমাদেরকে তুলে ধরেছি। এখন আমি তোমাদেরকে একটু সহজ বাংলা ভাষায় বলে দিই ভাইয়া কোন কোন সংবিধানগুলো তুমি একটু ভালো করে পড়বা, বেশি ভালো করে পড়বা। আমি তোমাদের বই থেকে দাগাই দেওয়ার মতো করে বলে দিচ্ছি যে এই সংবিধানগুলো ভাইয়া একটু ভালো করে পড়বা। এইগুলোর মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা তুমি অবশ্যই ভালো করে পড়বা সেটা হলো ভাইয়া, আমরা সর্বপ্রথম তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে 3 নাম্বার যে সংবিধানটা আছে সেটা একটু ভালো করে পড়বা। 2 নাম্বার যে জিনিসটা পড়বা সব থেকে ভালো করে সেটা হচ্ছে ভাইয়া অবশ্যই 12 নাম্বার 17 নাম্বার, 12 এবং 17 এই প্রশ্নগুলা কিন্তু ভালো করে পড়বা। এইগুলা থেকেও কিন্তু ভাইয়া প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। তারপর কোনটা পড়বা ভাইয়া? তারপর আছে 23, 27, 23, 27, 28, 23, 27 এবং 28 এই সংবিধানগুলো ভালো করে পড়বা। এই অনুচ্ছেদগুলো কিন্তু কোনোভাবে মিস করবা না। 36, 37, 39, 36, 37 এবং 39 এই সংবিধানগুলো কিন্তু ভাইয়া লাগবে। এরপরে যদি পড়ো সেটা হলো ভাই 48টা ভালো করে পড়বা। 48টা সবাই খুব ভালো করে পড়বা। তারপরে হচ্ছে 49, 48, 49, 48, 49, এরপরে হচ্ছে 64, 64, 77, 64, 77, 64, 77, 94, 64, 77, 94, 118, 18, 137, 137 নাম্বারটাও খুব সুন্দর করে ভাইয়া পড়ে ফেলবা। এবং 141-এর ক, 141-এর ক। এই যে সংবিধানের যে অনুচ্ছেদগুলো দিয়েছি ভাইয়া, এত 153টা অনুচ্ছেদ পড়ে তোমার উকিল ব্যারিস্টার হওয়া লাগবে না। তুমি জাস্ট আমি যে কয়টা দিছি ভাইয়া ইনশাল্লাহ এখান থেকে তুমি একটা পাবা, ইনশাল্লাহ একটা পাবা। যেমন আমি যদি বলি, যদি 137 নাম্বার, এটা কি? কর্ম কমিশন সৃষ্টি, সরকারি কর্ম কমিশন সৃষ্টি, এটার কথা বলা হয়েছে 137 নম্বরে। সরকারি কর্ম কমিশন গত বছর আসছে কর্ম কমিশন, এটা বলছে কয়তোতে? 137-এ। আর আমাদের যে 118 এটা কি ভাই? নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন, ঠিক আছে? এটা জাস্ট মনে রেখো, নির্বাচন কমিশন, এটার কথা বলা হয়েছে ভাইয়া 137-এ। 141-এ কি হচ্ছে? 141 আছে জরুরি অবস্থা। এখন বলো তো ভাইয়া জরুরি অবস্থা ঘোষণা করে কে? জরুরি অবস্থা ঘোষণা করে কে? কে জানো একটু কমেন্ট করে জানিয়ে দাও। জরুরি অবস্থা ঘোষণা করে কে? কে কে জানো ভাই একটু কমেন্ট করবা। জরুরি অবস্থা ঘোষণা করে কে? কে কে জানো ভাই একটু কমেন্ট করে জানাই দাও তো। আমাদের বাংলাদেশ বলো, পৃথিবীর যে দেশই বলো, সেখানে জরুরি অবস্থাটা ঘোষণা করে কে? আমি করব না তুমি করবা, নাকি অন্য কেউ করবে? একটু বলো তো কি কে করে? জরুরি অবস্থাটা ঘোষণা করে কে? কে কে জানো ভাই একটু কমেন্ট করবা। জরুরি অবস্থা ঘোষণা করে কে? ঘটাঘট উত্তর হবে। জরুরি অবস্থা ঘোষণা করে কে? দেখি আমার কোনো ভাই এবং আপু পারে কিনা এটা। ওকে, আমরা একটু দেখি কে কে আছে, একটু কমেন্ট করে জানাই দিবা ভাইয়া। অবশ্যই কমেন্ট করবা এবং শেষ পর্যন্ত তোমরা আমাদের সঙ্গে থাকবা, এই প্রত্যাশা রাখি তোমাদের প্রতি। সো আমাদের দেখি কোনো ভাই এবং আপু এটা কমেন্ট করে কিনা। জরুরি অবস্থা ঘোষণা করে কে? কে কে জানো ভাই একটু কমেন্ট করো। রাষ্ট্রপতি পারছো, নাজবিন নাহার মুক্তা পারছে, নীলোত্তমা চৌধুরী পারছে, ধন্যবাদ। যারা যারা পারতেছো ধন্যবাদ, যারা পারতেছো না তারা শিখে ফেলো। ভাইয়া জরুরি অবস্থাটা ঘোষণা করবে হচ্ছে রাষ্ট্রপতি। কে করবে? রাষ্ট্রপতি ঘোষণা করবে। কথাটা ভালো করে পড়ে ফেলো। তাহলে জরুরি অবস্থাটা ঘোষণা করে রাষ্ট্রপতি। 77 নম্বর অলরেডি একজন বলছে ভাইয়া ন্যায়পাল হয়েছে, ন্যায়পাল। 64 নম্বর আছে অ্যাটর্নি জেনারেল। এই নিয়োগ, এই জিনিসটা করে কে? এই জিনিসটাও করে হচ্ছে রাষ্ট্রপতি। 48 নম্বর আছে রাষ্ট্রপতি নিয়োগ। আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি কিন্তু 2বারের বেশি হতে পারবে না, এটা তোমরা হয়তো জানো। 2বারের বেশি হতে পারবে না। 49 আছে, 27 আছে অবৈতনিক শিক্ষা। তো এরকমভাবে যেগুলো দেওয়া আছে, এই যে সংবিধানগুলো দেওয়া বলা হয়েছে, যে অনুচ্ছেদগুলো দেওয়া হয়েছে, সেই কথাগুলো কিন্তু একটু মনে রেখো। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম আছে চুপ্পু। এই যে সাদিয়া বাবু বলছে চুপ্পু, ভাই চুপ্পু তো যে শাহাবুদ্দিন চুপ্পু স্যার যে আছে আর কি, মহামান্য শাহাবুদ্দিন চুপ্পু স্যার যে আছে, সে তো এখন রাষ্ট্রপতি হয়েছে, বাট বেসিক্যালি হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা করার মালিক হচ্ছে একমাত্র হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা রয়েছে যে সে জরুরি অবস্থা ঘোষণা করবে। এবং যুদ্ধ বাঁধানো এই ঘোষণাটাও কে দেয়? রাষ্ট্রপতি দেয়। যুদ্ধ যে বাঁধবে এই কথাটাও বলে হচ্ছে রাষ্ট্রপতি। কথাগুলো খুব ক্লিয়ারলি মাথার মধ্যে ভাই ঢুকাই ফেলতে হবে, একেবারে ক্লিয়ারলি মাথার মধ্যে ঢুকাই ফেলতে হবে, যাতে কোনোভাবে কোনো কিছু যেন আমরা ভুল না করি। এখন দেখো আমাদের বয়সের কিছু যোগ্যতা আছে, এইগুলো একটু মনে রাখতে হবে। বয়সের কিছু যোগ্যতা আছে, এই কথাটা সুন্দর করে মনে রাখতে হবে। কি কি আছে? সর্বপ্রথম আছে আমাদের
ভোটার হওয়ার ন্যূনতম বয়স কত? ভোটার হওয়ার বয়স, এই ভোটার হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে ভাইয়া 18 বছর। ভোটার হওয়ার ন্যূনতম বয়স কত? 18 বছর। দ্বিতীয় যে কথা হচ্ছে সেটা হচ্ছে ভাইয়া, আমরা যদি কোনো নির্বাচন যদি করতে চাই, সংসদ সদস্য বলো বা নির্বাচন করার সংসদ সদস্য, চেয়ারম্যান, মেম্বার বা যা বলো, নির্বাচন করার সর্বনিম্ন বয়স কত ভাইয়া? নির্বাচন করার সর্বনিম্ন বয়স কত? 25 বছর। মনে রেখো, নির্বাচন করার সর্বনিম্ন বয়স হচ্ছে 25 বছর। রাষ্ট্রপতি হওয়ার সর্বনিম্ন বয়স হচ্ছে ভাইয়া 35 বছর। এই প্রশ্নগুলো থেকে কিন্তু একটা আসে, কমন আসে। 35 বছর, এই তিনটা জিনিস থেকে আসবে। এখন আমি তোমাদের কাছে ভাইয়া যদি একটা প্রশ্ন করি, বলো তো ভাইয়া প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত? কে কে জানো একটু কমেন্ট করবা। প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত? একটা প্রধানমন্ত্রী হতে গেলে তার বয়স কত লাগবে? সর্বনিম্ন কত বছর হইলে একজন প্রধানমন্ত্রী হতে পারবেন? কে কে জানো ভাই একটু কমেন্ট করে জানাই দিবা। প্রধানমন্ত্রী হতে গেলে, একজন মানুষের প্রধানমন্ত্রী হতে গেলে কততম বয়স হওয়া লাগবে? কত বছর বয়স হওয়া লাগবে? একটু কমেন্ট করবা ভাইয়া। প্রধানমন্ত্রী হতে গেলে কত বছর বয়স হওয়া লাগবে? এই যে সাদিয়া আফরিন মৌ বলছে 25, নাজমিন নাহার মুক্তা বলছে 25, নীলোত্তমা চৌধুরী বলছে 25, ওমর ফারুক বলছে 25। আর কে কাছে একটু কমেন্ট করবা। নিপা 25। আর কে কাছে ভাইয়া? ওকে, ফারদিন হুসাইন রিয়াদ ভাইয়াও বলছে 25। আরও অনেকে, নাইমা খান সেও বলছে 25। দেখছো প্রশ্নটা কিন্তু আমি ভাই অলরেডি বলে ফেলছি। আমি কিন্তু জান্নাতুল ফেরদাও সেও কিন্তু 25 বছর বলছে। আমি কিন্তু প্রশ্নটা বলে দিছি, বাট কি একটু কিন্তু ঘুরাই দিছি ভাই। আমি কি বলছি? নির্বাচন করার সর্বনিম্ন বয়স বলছি 25, বাট আমি দিছি কি? আমি দিছি তোমার প্রধানমন্ত্রী। ঠিক একইভাবে আমি যদি বলি সংসদ সদস্য, তুমি একই কথা ভাইয়া, একই কথা বলে ফেলবা। সেটা কত ভাইয়া? 25। আমি যদি বলি ভাইয়া মন্ত্রী হওয়ার জন্য আমরা সবাই বাড়ি বৃদ্ধ বয়সে একটু মন্ত্রী হয়, বিষয়টা কিন্তু তা না। বিষয়টা হচ্ছে কি একেবারে সিম্পল জিনিস, বাট তোমাকে একটু ঘুরাই দিবে। যখনই দেখবা ঘুরাইছে তখনই দেখবা যে পিছনে আর কিছু নাই, আমরা ভুলে গেছি। সো দ্যাটস ওয়াই এটা মনে রেখো, এটা হবে 25 বছর। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের যে তফসিলগুলো আছে, সেই তফসিলগুলোর মধ্যে কয়েকটা তফসিল আমাদেরকে পড়া লাগে। যেমন হচ্ছে আমাদের 7ই মার্চের যে ভাষণটা আছে, সেটা হচ্ছে আমাদের 5ম তফসিলের অন্তর্গত। 7 মার্চের ভাষণ, এটা মনে রেখো। 7 মার্চের ভাষণটা কোন তফসিলে অন্তর্ভুক্ত? সেটা হচ্ছে আমাদের 5ম তফসিলে অন্তর্ভুক্ত। ওকে, 5ম তফসিল আছে, 7 মার্চের ভাষণটা আমাদের ইনক্লুডেড করা আছে। এরপরে আছে 25শে মার্চের মধ্যরাতে স্বাধীনতার যে ঘোষণা, অর্থাৎ 25 আর 26শে মার্চ। 25 মার্চ আর 26শে মার্চের যে ঘটনাটা 1971 সালের, অর্থাৎ স্বাধীনতার ঘোষণা এবং যে গণহত্যা, এই যে ঘটনাটা আছে, এই ঘটনাটা হচ্ছে 6ষ্ঠ তফসিলের অন্তর্গত। কত তফসিলের? 6ষ্ঠ তফসিলে এটা ব্যাখ্যা করা আছে। এবং 7ম তফসিলে হচ্ছে মুজিবনগর যে সরকারটা আছে, সেটা গঠিত হয়েছিল কত সালে? 1971 সালের 10 এপ্রিল। শপথ গ্রহণ 1971 সালের 17 এপ্রিল। এই মুজিবনগর যে সরকার আছে, এই সম্পর্কে বলা আছে কত নম্বর তফসিলে? সরকার সম্পর্কে বলা আছে ভাইয়া 7ম তফসিলে। কথাগুলো ক্লিয়ারলি ভাই মনে রাখতে হবে। তাহলে কি বলছি? 7 মার্চের ভাষণ 5ম তফসিল, 25শে মার্চ ও 26শে মার্চ 6ষ্ঠ তফসিল, মুজিবনগর সরকার আছে 7ম তফসিল। কথাগুলো সবাই কিন্তু ক্লিয়ারলি ভাই মনে রাখবা। ওকে, এই কথাগুলো ভাই মনে রাখতে হবে। দ্বিতীয়ত আমাদের যে সংবিধানের সংশোধন হয়েছে কতবার? সংবিধানের সংশোধন হয়েছে কতবার? কে কে জানো? সংবিধান সংশোধন এটা হয়েছে কতবার? কে কে জানো একটু কমেন্ট করবা ভাইয়া। সংবিধানের সংশোধন হয়েছে কতবার? বাংলাদেশের যে সংবিধান আছে, সংবিধানের সংশোধন হয়েছে কতবার? কে কে জানো ভাই একটু কমেন্ট করে জানাই দাও। বাংলাদেশের সংবিধানের সংশোধন হয়েছে কতবার? ওকে, নাজমিন নাহার মুক্তা বলছে ভাইয়া 17 বার বলছে, নিপা বলছে 17 বার। আর কে কে আসো দেখি? নীলোত্তমা চৌধুরী বলছে 17 বার। আর কে কে আসো ভাইয়া কমেন্ট করবা, সবাই একটু কমেন্ট করে ভাইয়া জানাই দিবা। যারা যারা আছো আমাদের সঙ্গে যুক্ত সবাই অবশ্যই একটু কমেন্ট করবা ভাইয়া। কমেন্ট করে সবাই সবার এক্সপ্রেশন, অর্থাৎ তোমরা যেটা জানো সেটা অবশ্যই জানাবা। 17 বার বলছো, ধন্যবাদ। তাই বাংলাদেশের সংবিধান এখনো পর্যন্ত সংশোধন হয়েছে 17 বার। সর্বশেষ সংশোধন হয়েছিল হচ্ছে 2017 সালে। 2017 সালে সর্বশেষ সংশোধনীটা হয়। এবং দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যে সর্বশেষ সংশোধন ছিল, সেখানে হচ্ছে যে সংরক্ষিত নারী আসনের সংখ্যা 50টি, এটা আগামী 25 বছরের জন্য আরও বেশি মেয়াদ বাড়ানো হয়। এটা হচ্ছে সংবিধানের সংশোধনী। তো সংবিধানের সংশোধনীগুলো একটু জাস্ট ভালো করে পড়ে ফেলবা। এই পড়লে কিন্তু তোমাদের সংবিধান থেকে পড়া শেষ, আর কিচ্ছু লাগবে না ভাইয়া। যে কথাগুলো বলছি এই কথাগুলো পড়লে কিন্তু আর কিচ্ছু লাগবে না। যতটুকু বলছি এটুখানি পড়লেই ভাইয়া এনাফ। সো এই পর্যন্ত ভাইয়া বুঝতে পারছো কিনা আমি যে কথাগুলো বলছি? একটা হচ্ছে সংবিধান বলছি, আরেকটা কি বললাম? আরেকটা বলছি ভাই
ভাইয়া আমরা বাংলাদেশের যে অর্থনীতি এই দুইটা টপিক বুঝতে কারোর কোনো অসুবিধা হয়েছে কিনা? যারা প্রথম থেকে ক্লাস করছো তারা ইনশাল্লাহ আমাদের গাইডলাইন ফলো করতেছো, আমাদের গাইডলাইনের সাথে ছিল এবং আসো, তারা ইনশাল্লাহ তাদের কোনো সমস্যা হওয়ার কথা না। সো দ্যাটস এটা আমাকে একটু বলবা ভাইয়া এই পর্যন্ত বুঝতে কারোর কোনো অসুবিধা হয়েছে কিনা? যদি না হয় তাহলে আমাকে বলবা। সাল পর্যন্ত বৃদ্ধি, হ্যাঁ 1941 না রে ভাই, 2041 বলা, 2041, ঠিক আছে মো, হয়তো তোমার একটু ভুল হয়েছে, সমস্যা নাই, ভুল হতেই পারে, ঠিক আছে। এই কথাগুলো একটু ভালো করে ভাইয়া পড়ে ফেলতে হবে। এখন আমি যদি বলি ভাইয়া সম্পদ সম্পর্কে, বাংলাদেশের মূল সম্পদ যদি বলা হয়, বাংলাদেশের যে মূল সম্পদ সেটা বেসিক্যালি তো দুইটা ভাগে, একটা আছে প্রাকৃতিক সম্পদ থাকে আর একটা আছে কৃত্রিম সম্পদ থাকে। তো প্রাকৃতিক সম্পদ আর একটা আছে কৃত্রিম সম্পদ, এই দুইটা ভাগে ভাগ করা হয়। তো বাংলাদেশের মূল যে সম্পদটা সেটা হচ্ছে কৃষি, কৃষি হচ্ছে আমাদের মূল সম্পদ। আর প্রাকৃতিক সম্পদ আছে তিন ধরনের পাওয়া যায়, একটা আছে গ্যাস পাওয়া যায় আমাদের দেশে, কয়লা পাওয়া যায়, আর ইদানিংকালে নাকি তেল পাওয়ার কথা শোনা গেছে, বাট তেল সম্পর্কে অত বেশি আসলে জানা যায় না। তবে বেশি যেটা আসে বাংলাদেশে বর্তমান গ্যাস ক্ষেত্র আছে 29টি, কয়টি আছে? 29টি আছে। সর্বশেষ গ্যাস ক্ষেত্র হচ্ছে ইলিশা 1 ভোলা, ইলিশা 1 ভোলা, যদিও রিসেন্ট টাইমে আর কিছু হয় নাই, সো দ্যাটস এটা মনে রেখো। ইলিশা 1 ভোলা হবে হচ্ছে হ্যাঁ 2018 হবে, সরি 2018 সালে সর্বশেষ সংশোধনীটা হয়েছিল 2018 সালে। ধন্যবাদ ফারদিন রিয়াদকে, ধন্যবাদ। ওকে সো একটু দেখো, 19 ভোলা, রিসেন্ট টাইমে তোমাদের কিন্তু নার্সিংয়ে এই কথাটা কিন্তু আসছে, সো দ্যাটস এটা কিন্তু মনে রেখো। ওকে সো এটা মনে রেখো, সবাই বুঝতে পারছো কিনা? ওকে সো একটু মনে রেখো। ওকে ঠিক আছে, সো দেখি আমার কোন ভাইয়াপু, ওকে থ্যাংক ইউ। তাহলে বোঝো, তাহলে ইলিশা 1 ভোলা এটা কিন্তু খুব রিসেন্ট টাইমের ঘটনা, এবং এটা কিন্তু রিসেন্ট টাইমে দেখা গেছে কি যে আগে কিন্তু বলা হতো আসছে 27টি ছিল, তখন একটা প্রশ্নটা আসছিল, পরে সিলেটে আবিষ্কার হওয়ার পরে 28 হয়ে গেল, এখন কিন্তু ভাইয়া 29 হয়ে গেছে, সেটা কি ইলিশা 1 ভোলাতে। ওকে সো আমি আগে বলতেছিলাম যে সপ্তম সপ্তাদশ যে সংশোধনী আছে এটা কিন্তু ভাইয়া হয়েছিল কোথায়? এটা হয়েছিল 2018 সালে, এবং এখানেই হচ্ছে তোমার 50 করা হয়েছে, এবং এটা 50 বছর কিন্তু ভাইয়া বৃদ্ধি করা হয়েছে। ওকে তো মানে আমাদের যে সম্পদগুলো আছে গ্যাস, কয়লা, তেল, এগুলো সম্পর্কে একটু জানবা। এবং আমরা সবাই হয়তো জানি যে গন্ধক, এটার উৎস পাওয়া গেছে কোথায়, কেউ জানো? গন্ধক, গন্ধক পাওয়া যায় এমন একটা আমার একটা আছে, গন্ধক এটা পাওয়া গেছে কোথায়, কে কি জানো? গন্ধক পাওয়া যায় কোথায়, কে জানো? তো চীনামাটি আমরা হয়তো জানি, চীনামাটি আছে নেত্রকোনার একটা প্রোডাক্ট, চীনামাটি এটা কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় হচ্ছে নেত্রকোনাতে, মনে রেখো নেত্রকোনা, এইখানে পাওয়া যায় চীনামাটি, পাওয়া যায় মূলত হচ্ছে নেত্রকোনাতে। আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে ইউরেনিয়াম পাওয়া গেছে হচ্ছে মৌলভীবাজারে, কুলাউড়াতে, মৌলভীবাজারে, ঠিক আছে, এটা মনে রেখো। এখন আমাকে বলো ভাই, গন্ধক পাওয়া যায় কোন একটা পাহাড়ি দ্বীপ আছে যে মহেশখালী, সেখানে কি পাহাড়ি দ্বীপ বলাই কাকে? মহেশখালীকে, ঠিক একইভাবে সিলেটে মনে হয়। আচ্ছা ঠিক আছে, গন্ধক পাওয়া যায় কোনটাই একটু বলো তো ভাই, দ্রুত কমেন্ট করবা ভাই। প্রাকৃতিক সম্পদে ভরপুর একটা দ্বীপ আছে, সেই দ্বীপে। ওকে সব বলো বলো দেখি, কে পারবা, কেউ পারো কিনা দেখি। গন্ধক পাওয়া যায় কোন দ্বীপে? একটা দ্বীপ আছে, সেই দ্বীপটার নাম আমাকে একটু বলবা। ওকে সো দেখি কেউ পারো কিনা। এই প্রশ্নটা কিন্তু ভাই মাঝে মধ্যে আসে, এই প্রশ্নটা কিন্তু একটা জটিল প্রশ্ন, এবং এটা কিন্তু ভাই মাঝে মধ্যে আসে, সো দ্যাটস ওয়াই এটা তোমাদেরকে পড়তে হবে। আমি এখনো পর্যন্ত কমেন্ট পাই নাই। আচ্ছা কমেন্টের অপেক্ষায় আছি ভাই, তোমাদের কমেন্টের অপেক্ষা আছি, দেখি কোনো ভাই এবং আপু করতে পারে কিনা। গন্ধক পাওয়া যায় কোন দ্বীপে, দেখি কে বলতে পারে এটা। ওকে সন্দীপ বলতেছো, এটা আমি একটু বলে দিবে, এটা হবে হচ্ছে কুতুবদিয়া, ঠিক আছে, কুতুবদিয়াতে গন্ধক পাওয়া যায়, এটা মনে রাখো, কুতুবদিয়াতে গন্ধক পাওয়া যায়। ওকে ইউরেনিয়াম পাওয়া যায় মৌলভীবাজারে, চীনামাটি আসছে কোথায়? নেত্রকোনায়। সো যা হোক, এটা যারা ভুল করছো তারা সঠিক করে ফেলো, এটা ভুল করা যাবে না। সো এই হচ্ছে সম্পদ সম্পর্কে আরও অনেক বিস্তারিত আলোচনা আছে, তবে আমরা বেসিক্যালি যে বেসিক কথাবার্তাগুলো তোমাদের মধ্যে শেষ করে ফেলছি, সংবিধান এবং আমাদের যে বাকি যেটা আছে যে পাল্টা, সেটাও কিন্তু শেষ করে ফেলছে আগেই, এবং খুব ভালোভাবে কোনটা কী পড়বা, কীভাবে আসতে পারে, কথাগুলো ক্লিয়ার। এবং আজকে যতটুকু পড়াইছি এই কথাগুলো সবাই কিন্তু খুব সুন্দর করে ভাইয়া মনে রাখবা। ওকে সো তারপর দ্বিতীয় কথা হচ্ছে ভাইয়া, আমাদের যে আসপেক্ট সিরিজের যে বইগুলো আছে, তোমরা জানো আমাদের মডেল টেস্ট বইগুলো আছে, তোমরা যারা অলরেডি প্রিপারেশন শুরু করে দিয়েছো, লাস্ট মোমেন্টের দিকে আসো, তোমরা প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের মডেল টেস্ট বইগুলো কিন্তু দেখতে পারো। এবং মডেল টেস্টের মাধ্যমে তুমি যদি প্রশ্নগুলো সলভ করো, আমি আগেও বলছি, প্রশ্ন ভুল হইতে হইতে আর কত হবে ভাইয়া, 1টা 200 300 500 কত ভুল হবে, আর ভুল হইতে হইতে সমাধান করতে 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 তোমার নিজের মধ্যে একটা কনফিডেন্স গ্রোথ করবে। এবং যেহেতু আর সময় বেশি নাই,
এই 30 বা 40 দিনের জন্য একটা বই তুমি নিয়ে যদি একটু প্রিপারেশন নিয়ে ফেলতে পারো এবং শেষ মুহূর্তের যে প্রিপারেশনটা, এবং যদি 4000 বা 3000 প্রশ্ন যদি পড়ো, হোপফুলি আমরা আশাবাদী 80% প্রশ্ন তোমরা এখান থেকে বেশ কমন পাবা বা কাছাকাছি থাকবে। সো এই প্রত্যেকটা জিনিস দিয়েই কিন্তু আমাদের বইগুলো সাজানো। সো তোমরা যারা আসছো তোমাদেরকে অবশ্যই বলবো এই শেষ মুহূর্তের প্রিপারেশনকে আরও বেশি প্রাণবন্ত করতে আসপেক্ট সিরিজের সঙ্গে থাকতে পারো এবং আসপেক্ট সিরিজের বইগুলো ভাইয়া দেখতে পারো। আমাদের যে প্রশ্ন ব্যাংকগুলো আছে, তোমাদের আগেও বলা হয়েছে যে বিএসসির যে প্রশ্ন ব্যাংকটা আছে সেটা হচ্ছে ভাই 170 টাকা, আর আমাদের যে ডিপ্লোমা আছে, ডিপ্লোমা যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ভাইয়া 150 টাকা। এবং 150-170 টাকায় বাসায় বসে তুমি যদি একটা প্রশ্ন ব্যাংক পেয়ে যাও, এটা ভালো না? এবং বাসায় বসে তুমি প্রিপারেশন নিতে পারতেছো। বিভিন্ন লাইব্রেরি আছে, তারা তাদের মতো করে সেল করতেই থাকে হয়তো আরও বেশি নিবে ইত্যাদি। তবে আমাদের কোনো পাজল নেই, কারণ আমরাই যেহেতু আছে হোস্ট, আমরাই সব কিছু। সো দ্যাটস ওয়াই আমাদের পেজ থেকে যদি তুমি সরাসরি নাও, কোরিয়ারের মাধ্যমে তোমাকে বইটা তোমার কাছে পাঠাই দেওয়া হবে। ঢাকায় হলে তো হাতে বনে একেবারে তুমি বাসায় বসে পাবা, ঢাকার বাইরে হলে কোরিয়ারের মাধ্যমে দিবে। সো এই প্রত্যেকটা জিনিস নেওয়ার জন্য আমি এটাই বলবো যে তুমি যদি আসপেক্টের বই যদি নাও কেন, অন্তত তুমি হাতে নিয়ে দেখতে পারো যে আসলে ভাইয়ারা আসলে কী লিখছে। 21 জন রাইটারের কথা যে আমি বারবার বলি, তারা আসলে কী লিখছে। ওকে, সো যারা এখনও পর্যন্ত কেন নাই, শেষ মুহূর্তের প্রিপারেশনটাকে আরও বেশি প্রাণবন্ত, আরও বেশি ঝকঝকা করতে তোমরা আসপেক্ট সিরিজের সঙ্গে থাকবা, এই প্রত্যাশা রেখে। এবং আজকে যে টপিকগুলো ছিল সেই টপিকগুলো কারোর কোনো যদি বুঝতে অসুবিধা থাকে সেটা আমাকে জানাইতে পারো। সো আজকের ক্লাস কেমন লাগছে সেটা আমাকে জানাও। এবং আসপেক্ট সিরিজে যে বইগুলো আছে, যারা এখনও পর্যন্ত কালেক্ট করো নাই তারা কিন্তু কালেক্ট করে ফেলবা। আমাদের যে গাইড আছে শেষ মুহূর্তের জন্য, ডেলিভারি সহজ কত টাকা, ডেলিভারি চার্জ আছে ভাই ফ্রি, একেবারে ফ্রি, ডেলিভারি চার্জ ফ্রি। সো ডেলিভারি চার্জ নাই, ডেলিভারি চার্জ তোমাদের জন্য ফ্রি, উন্মুক্ত ফ্রি। সো তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে আস্ক করতে পারো, আমি তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। ওকে, সো বলো যদি কারো কোনো প্রশ্ন থাকে, কারো কিছু জানার থাকে, জানার আগ্রহ থাকে, বা কোনো কিছু যদি আস্ক করতে চাও আমাকে প্রশ্ন করতে পারো ভাইয়া। নার্সিং বিষয়ক বা যে কোনো বিষয়ক তোমাদের প্রশ্ন করতে পারো। এবং শেষ মুহূর্তে একটা কথা বলবো, ঈদের জন্য সময় নষ্ট করবা না, অবশ্যই পড়াশোনাটাকে গতি দিবা এবং ঈদের জন্য যে সময় নাও সেই সময়টা অবশ্যই তোমরা কিন্তু নষ্ট করবা না, ঠিক আছে? নষ্ট করবা না, ঠিক আছে? কি বলছি, ঈদের সময়টাকে তোমরা কাজে লাগাবা। কি বলছি, ঈদের সময়টাকে কাজে লাগাবা, এবং কাজে লাগাইয়া সেই সময়টাকে তোমরা কিন্তু পড়াশোনা করবা। ঈদের দিন মেহেন্দি হাতে নিয়ে বসে থেকে সিমাই রুটি খাওয়ার সময় এখন নাই। সিমাই রুটি চান্স পাওয়ার পরে হবে, ঠিক আছে? সিমাই রুটি চান্স পাওয়ার পরে হবে। ওকে, এই কথাটা বলে রাখি। ওকে, সো তাইলে আজকে সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাস হবে আবারও। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাই। তো সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাই। ভাই মহাকাশে তো অক্সিজেন নাই, মহাকাশে অক্সিজেন যে একেবারে নাই, কোথাও একদম থাকে না এমন জিনিস না, অল্প পরিমাণ থাকে। একেবারে নাই না এমন, অল্প একটু থাকে আর কি, বেশি থাকে না। সো যাই হোক, যেটা আবার গুণাও যায় না। সো দ্যাটস এই জন্য বলে মহাকাশে অক্সিজেন নাই। তো যাই হোক, তোমাদের জন্য অগ্রিম ঈদের শুভেচ্ছা থাকবে। নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। নিজের প্রিপারেশন আরও বেশি প্রাণবন্ত করে ফেলো, আরও বেশি গুছাই পড়ো। যে কোনো প্রশ্নের জন্য, যে কোনো জায়গার জন্য আমরা অপেক্ষা করছি তোমাদের জন্য। তো ইনশাল্লাহ তোমাদের আবারও দেখা হবে সেই প্রত্যাশা রেখে তাহলে আজকের মতো আমরা এখানেই ক্লাসটা শেষ করছি। ইনশাল্লাহ আবারও দেখা হবে এই প্রত্যাশা রাখি। বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।